সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর পাশে অবস্থিত একটি সুন্দর সবুজে ঘেরা গ্রাম। গ্রামটিতে যেন সৌন্দর্যের কোনো কমতি নেই। সেই গ্রামেই বাস করে আমাদের এই গল্পের নায়ক আবির মাহমুদ রাসেল। সবাই রাসেল বলেই ডাকে। গ্রামবাসী রাসেলকে খুবই ভালোবাসে। সে যেন সবার চোখের মণি। পরিচয় দেবার মতো কিছু নেই, কারণ জন্মের পর থেকেই রাসেল তার বাবা মাকে দেখেনি। আদৌ জানে না তার বাবা মা এই পৃথিবীর বুকে আছে কিনা। এক বৃদ্ধ রাসেলকে লালন পালন করত। সেও রাসেলের 7 বছর বয়সে মারা যায়। তখন থেকেই রাসেলের জীবন অন্ধকারে ঢেকে যায়। এখন এই গ্রামবাসী যেন তার পরিবার। রাসেল কিছু মানুষের সাথে মাঠে কাজ করতেছে। আকাশ থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে, তবু যেন থামছে না কারো কাজ। সবাই আনন্দের সাথে কাজ করতেই ব্যস্ত। তখন রাসেল বলল, শাওন, এত সময় তো একটু একটু করে বৃষ্টি পড়ছিল, তাই কাজ চালিয়ে গেছি। কিন্তু এখন আকাশের যে অবস্থা, তাতে মনে হয় না যে কাজ করা সম্ভব হবে। দোস্ত, কথাটা ঠিক বলেছিস, কিন্তু জানিস তো আমাদের মালিকটা কিরকম খাট্টাস। ঝড় নাই বৃষ্টি নাই, তার কাজ করতেই হবে। ভাই, যা বলেছিস। শালাই খুব কিপটা। আল্লাহ তার এত কিছু দিছে, অথচ কেউ যদি তার কাছে কিছু চাইতে যায় তাহলেই কেলোর কীর্তি। তোরা যাই বলিস না কেন, আমাদের মালিকের মনটা কিন্তু খুব ভালো, যেটা তোরা দেখতে পারিস না। ভাই, তোমার কাছে এই খাট্টাস বেটা ভালো হবেই, কারণ ওই গ্রামে ওই বুইরা যদি একজন লোককে বিশ্বাস করে, তাহলে সেই লোকটা হলি তুই। আমার দ্বারা হয়তো তার অনেক উপকার হয়, তাই আমাকে বিশ্বাস করে। হ্যাঁ ভাই, তুমি যা কইছো, তোমাকে দিয়েই তো তার উপকার হয়। কারণ আমরা যদি ওই বুইরার গাছ থেকে ডাব চুরি করে না খেতাম, তাহলে সব ডাবের বাদা ছিঁড়ে পড়ে গিয়ে নষ্ট হয়ে যেত। তাহলে উপকার না, এটা বলো? ভাই রে ভাই, এটা তো কি বললি? সব লিসেনার্সরা এখন কি বলবে? আমি ডাব চুরি করে খাইছি। আর না খেয়ে কি করব? শালা একটা ডাব কি খাইতে দিত নাকি, বা কোনোদিন দিছে? ভাই, রাসেলকে বিশ্বাস করার আরেকটা কারণ হলো ও কাগজপত্র বুঝতে পারে। বুঝি না, যাকে কোনোদিন স্কুলের বারান্দায় যেতে দেখলাম না, সে কি করে কাগজপত্র বুঝতে পারে? কিন্তু আমরা রাসেলকে জিজ্ঞেস করলে শুধু হাসি। যেই হাসির মাঝে লুকিয়ে আছে গভীর রহস্য, যেই রহস্য কেউ জানে না আজও। আয় তোরা থামতো, তোদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গিয়েছি জেরিনের কথা। ওহ নো, আপনারা অবশ্যই ভাবতেছেন এই জেরিনটা আবার কে। আপনাদের তো বলতেই ভুলে গেছি, জেরিন হলো রাসেলের বউ। চলেন তার পরিচয়টাও জেনে আসি। পুরো নাম ঐশী আক্তার জেরিন। সবাই ভালোবেসে জেরিন বলেই ডাকে। এই পৃথিবীতে তারও কেউ নেই। বাবা ছিল, 3 বছর হলো মারা গেছে। জেরিনকে রাসেলের হাতে তুলে দিয়ে পাশের গ্রামেই থাকতো। তখন থেকে জেরিনের পড়াশোনার দায়িত্ব রাসেল নেয়, যেখানে সংসার চালাতেই হিমশিম খাই। ভাই ভাবি আবার কি বলছে, যেটা তোর মনে নেই? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। ওই তো, তার অনেক শখ সে BCS ক্যাডার হবে। তোরাই বল, আমাদের মতো গরিবদেরকে স্বপ্ন দেখা ঠিক, যেখানে পেটের ভাত জোগাড় করাই মুশকিল। এই বিপিসি না BCS, এটা কি করে? খায় নাকি আবাদ করে? সবাই একসাথে সিরাজের কথা শুনে হো হো করে হেসে ওঠে। কি বলছে ও? BCS খাই না, খেতে আবাদি করে? আরে গাধা, তুই তো জানিস না, BCS হলো একটা বড় ডিগ্রি, যার মাধ্যমে অনেক বড় বড় সরকারি চাকরি মেলে। যেমন ধর পুলিশের বড় অফিসার, DC, আরো কত কিছু। সেটা আগে বললেই তো আমি সুন্দর বুঝতে পারতাম। শুধু শুধু সময় নষ্ট করে এখন বোঝালি? ভাই, সবাই জানে ভাবি অনেক মেধাবী। তার মতো মেধা আশেপাশের এলাকায় কারো নেই। সে BCS ক্যাডার অবশ্যই হতে পারবে, কিন্তু ভাই তুই এত কষ্ট করে ভাবিকে বড় করতেছিস, সে যদি তোকে ভুলে যায়? দেখ তানবীর, আমি জেরিনকে অনেক ভালোবাসি। আমি চাই না জেরিনের কোনো ইচ্ছা অপূর্ণ থাকুক। আমার রক্ত বিক্রি করে হলেও আমি BCS ক্যাডার করবই। আচ্ছা তোরা থাক, আমি বাজারে গিয়ে আবেদন করে আসতে হবে। আচ্ছা যা, দেখে শুনে যাস কিন্তু। কিরে রাসেল, তুই এই সময় বাড়িতে আসতেছিস যে? খেতে কাজ করবে কে? চাচা, হয়েছে কি, আজকে একটু BCS পরীক্ষার আবেদন করতে হবে আপনার বৌমার জন্য। জানেন তো, তার অনেক শখ সে BCS ক্যাডার হবে। শোন রাসেল, আমি বলি কি, বউকে পড়িয়ে টাকা শেষ না করে সেই টাকা দিয়ে বেঁচে থাকার জন্য কিছু একটা কর। না হলে ছেলে মেয়ে হলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আর যতটা পড়েছে তাতে মনে হয় না এমন শিক্ষিত কেউ এ জেলার ভিতরে আছে। না চাচা, আমি চাই না আমার জন্য স্বপ্ন আশা নষ্ট হয়ে যাক। বেশি বেশি BCS বানাও। যখন পাখি খাঁচা ছেড়ে উড়ে যাবে তখন বুঝতে পারবে, এখন তো বুঝবে না। যা, তাড়াতাড়ি কাজ সেরে খেতে আয়। আমি যাচ্ছি, দেখে আসি ওই বদগুলো কি করে। যদি কিছু টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। আমি সবাইকে মানা করতে পারলেও কেন জানি তোকে মানা করতে পারি না। এই নে ধর, কিন্তু মনে রাখিস
টাকা অনেক বেশি নিলি। হ্যাঁ মনে আছে। আসসালামু আলাইকুম চাচা, আসি তাহলে। ওয়ালাইকুম আসসালাম। আইসে বউকে বিসিএস ক্যাডার বানাতে, পেটে ভাত জোটে না সেদিকে চিন্তা নাই। রাসেল ধীরে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখতে পায় জেরিন বারান্দায় বসে বসে পড়তেছে, ছাতা মাথায় দিয়ে। ও বুঝলেন না তো সেই বারান্দায় তাহলে ছাতা কেন? আসলে বারান্দা দিয়ে পানি পড়ে, টিনের চাল ফুটো হয়ে গেছে। নতুন ঘর দিবে সেই টাকা যে নেই রাসেলের। যা কামাই করে তা দিয়েই সংসার খরচ, আর জেরিনের খরচ হয় না। জেরিন, তোমার খুব কষ্ট হয় তাই না আমার এই অভাবের সংসারে থাকতে? আমি একটা অভাগার স্বামী যে তোমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারি না। আরে বেটা, একবার শুধু বিসিএসটা শেষ করতে দে, তারপর তোর কপালে লাথি দিয়ে চলে যাব। এখন গেলে আমার খরচ কে দিবে? তাই তোর ভাঙা ঘরে পড়ে আছি। আরে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আবেদন করতে কখন যাবে? সেই জন্য তো আসলাম। খাবার জন্য কি কিছু আছে নাকি? আমি তো ভাত রান্না করি নাই, আর তুমি তো সকালে রান্না করো নাই। ঘরে বিস্কিট ছিল, সেগুলো আমি খাইছি। ও কি কপাল আমার। আমার ঘরে বউ থাকতে নিজে রান্না না করলে পেটে ভাত পড়ে না। মনে মনে বললাম আচ্ছা আমি তাহলে আগে রান্না করি। না, আজকেই আবেদনের শেষ তারিখ। যাও আগে আবেদন করে এসে রান্না করে খাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। মনের মাঝে হাজারো কষ্টকে মাটি চাপা দিয়ে মুখে একরাশ হাসি এনে উপরের কথাগুলো বলে। এই তোরা মন দিয়ে কাজ কর, পেছনে দেখ শালা খাট্টাস বইরা আসতেছে। না জানি রাসেল নেই কি বলে। আরে বেটা কিছুই বলবে না, কারণ রাসেল রফিক মোল্লার বিশ্বাস অর্জন করতে পেরেছে। সবাই কথা বলছে আর মন দিয়ে কাজ করতেছে দেখে রফিক মোল্লা পিছন থেকে বলে, কিরে সব পিশাচের দল, কাজ করছিস তো? এত কথা কেন? মন দিয়ে কাজ কর। চাচা, বৃষ্টি পড়তেছি, তাও আপনি খেতে আসলেন না, তাও আবার ছাতা ছাড়াই। আমি ছাতা নিয়ে আসি, আর ছাতাটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাক। সবাই মনে ভাবে হায় রে শালা কিপটারে, নিজে ভিজে যাচ্ছে তবু ছাতা নষ্ট হবার ভয়ে ব্যবহার করবে না। আচ্ছা সবাই মন দিয়ে ভালো করে কাজ কর, এমনিতেই রাসেল নেই, কাজ কমই হবে। বলেই রফিক মোল্লা খেতে থেকে অন্য কোথাও চলে যায়। দেখছিস, আমি বলছিলাম না কিছু বলবে না। আর এই যদি রাসেল না হয়ে আমাদের মাঝে কেউ হতাম, তাহলে শালার বইরা কামলার দাম দিত না। ভাই যা বলেছিস, আমার কি মনে হয় জানোস? তোর তো মনে অনেক কিছুই হয়, এখন আবার কি মনে হলো আল্লাহ ভালো জানে। তাও বল শুনি, তোর মনে এখন আবার কি কথা আসলো? আমার মনে হয় রাসেল শিক্ষিত, তা না হলে ও কাগজপত্র কি করে বুঝবে? আর দেখোস মাঝে মাঝে কোথায় যেন চলে যায়, গ্রামে থাকে না। এটা ফেলে দেওয়ার মতো কথা বলস নাই। আর ও যখন এই কথাটা আমাদের বলতে চায় না, সুতরাং এই ব্যাপারে ওকে জোর করা আমাদের ঠিক না। তবে ও বউকে বিসিএস বানাইতে চায় না, ওর কপালে অনেক কষ্ট আছে। তোরা আমার কথা মিলিয়ে নিস। ভাই এসব বাদ দে, রাসেল শুনলে অনেক কষ্ট পাবে, কারণ জেরিনকেও অনেক বেশি বিশ্বাস ও ভালোবাসে। ওরা এইভাবে আরো অনেক রকমের কথা বলতেছে আর কাজ করতেছে। তখন রাসেল এসে যায়। কিরে সবাই তো কি বলতেছিস কথা? হ্যাঁ শুনি। আরে বুইরা বাটা এসে কি বলে গেছে? আরে তেমন কিছু না, তোর সাথে ওই খাট্টাস বেটা দেখা হয়েছিল নাকি যাওয়ার সময়? হ্যাঁ দেখা হয়েছিল। কেন এখানে এসে আবার কিছু বলছে নাকি? আরে বেটা ও তোকে কিছু বলবে না, সেইটা তুই ভালো করেই জানিস। আচ্ছা তাড়াতাড়ি কাজ কর, আর ঘন্টাখানে কাজ করলে সময় শেষ হয়ে যাবে। এইভাবে নানান কথা বলেই কাজ শেষ করে সবাই যার যার বাড়িতে চলে আসে। রাসেল বাড়িতে এসে দেখে জেরিন আনমনে কিছু একটা ভাবতেছে। রাসেল যে বাড়িতে এসেছে সেই দিকে তার কোনো খেয়ালই নেই। এই জেরিন, কি এত ভাবছো শুনি? আমি সে কখন থেকে দেখছি তুমি কি যেন চিন্তা করতেছো। ভাবতেছি আমার তো কিছুদিন পরে ঢাকায় যাইতে হবে পরীক্ষা দিতে। হ্যাঁ যাবে তো, কি হয়েছে? এটা নিয়ে এত ভাবার কি আছে বলো? ভাবার কিছু নেই মানে? আমার কি ভালো কোনো কাপড় আছে বলো, যা পরে আমি পরীক্ষা দিতে যাব? ওইখানে কত নামি দামি লোক থাকবে। ওহো, এটা তো আমি ভেবে দেখিনি। আসলেই তো জেরিন ঠিক কথাই বলেছে, তার তো কোনো ভালো ড্রেস নেই। আচ্ছা শোনো, তুমি চিন্তা করো না, আমি তোমার পরীক্ষার আগে ঠিকই নতুন ড্রেস এনে দেবো, ওকে? সত্যি বলছো? খুশিতে দৌড়ে এসে রাসেলকে জড়িয়ে ধরে রাসেলের খুব ভালো লাগছে। ইস, এইভাবে যদি মন থেকে জড়িয়ে ধরতো তাহলে কতই না ভালো হতো। এখন তো খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরছে। জেরিন বুঝতে পারে সে খুশিতে আত্মহারা হয়ে রাসেলকে জড়িয়ে ধরেছে, তাই লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে যায়। রুমে গিয়ে মনে মনে ছি জেরিন ছি, তুই যাকে মন থেকে স্বামী হিসেবে মানতে পারোস না, তাকে জড়িয়ে ধরলি কি করে পারলি এটা করতে? এইদিকে রাসেল তো সেই খুশি, কেননা ইচ্ছাকৃতভাবে না হলেও জেরিন তাকে তো জড়িয়ে ধরেছে, এটাই তার কাছে অনেক। রাসেল ধীরে ধীরে রুমে যায়। জেরিন,
আমি তো মাত্র কাজ থেকে আসলাম, সকাল থেকে কিছুই খাইনি, খুবই কষ্ট হচ্ছে। এখন ভাত রান্না করার শক্তিটুকুও নেই, তাই বলি কি তুমি যদি একটু ভাত রান্না করতে। শোনো, তোমার বাড়িতে আমি কাজ করার জন্য কাজের মেয়ে হয়ে আসিনি যে আমি রান্না করব। জেরিনের কথা শুনে রাসেলের অনেক কষ্ট হয়, কিছুই বলতে পারে না, কারণ জেরিনের বাবা যে আশা করে জেরিনকে ওর হাতে তুলে দিছে। দেখো আমি তো প্রতিদিনই রান্না করি, তোমাকে বলি না। আজকে আমার খুব কষ্ট হচ্ছে তাই তোমাকে বলছি। আর তুমি আমার ঘরের বউ, তাহলে কাজ করলে কাজের মেয়ে হয়ে যাবে। এত কিছু আমি জানি না, আমি কোনো কাজ করতে পারবো না, এটাই আমার শেষ কথা। বলেই বিছানায় শুয়ে পড়ে, অন্যদিকে মুখ করে। কি মেয়ে দেখেছেন, স্বামীর ঘরে কাজ করলে নাকি কাজে মেয়ে হয়ে যাবে। বেচারা রাসেল আর কি করবে, অমনি কষ্ট করে ভাত রান্না করে। তখনই বাইরে থেকে কেউ ডাকে, এই রাসেল কোথায় তুই, বাড়িতে আসিস নাকি? হ্যাঁ শাওন, আমি রান্না করতেছি, তুই ভেতরে আয়। শাওন রাসেলের কথা শুনে বাড়ির ভিতরে চলে আসে, এসে দেখে যে রাসেল সত্যি ভাত রান্না করতেছে। ভাই দেখ, আমি প্রতিদিন দেখি তুই রান্না করিস, কোনোভাবে ভাবি কি রান্নাটাও করতে পারে না? ঘরেতে বউ আমাদেরও আছে, তো আমি তো রান্না করি না। শাওন আসতে বল, জেরিন শুনে কষ্ট পাবে। আর জানিস তো ওর সামনে পরীক্ষা, তাই আমি কোনো কাজ করতে দিই না। শোন, আমাকে বোঝাতে আসিস না, আমি কোনো দুধের শিশু না যে আমি এইসব বুঝবো না। আচ্ছা এসব কথা বাদ দে, যে জন্য এসেছিস সেটাকে বল। ও হ্যাঁ, আসল কথা তো বলাই হয়নি, একটা ওয়ারিংয়ের কাজ করতে যেতে হবে। আমি আর তানবীর ঠিক করেছি, তুই ছাড়া তো আর কাজ হবে না, হাজার হলেও ওস্তাদ বলে কথা। আরে শালা, আমি ওর ওস্তাদ হলাম কোত্থেকে? আচ্ছা তুই যা, আমি রান্না শেষ করে ভাত খেয়ে আসি, সেই সকাল থেকে কিছু খাইনি। ভাই তোর খাইতে হবে না, একদিন দেখবি না খেয়ে থেকে মরে থাকবি, আর এখন খেয়ে কি করবি? তার চেয়ে বরং মাগরিবের আজান হলেই খাইস, রোজাও হয়ে যাবে। শালা তুই মানুষ, সকাল থেকে কিছুই খাইসনি। ভাই চুপ করছে তো, ভালো লাগতেছে না কিন্তু। আমি আসতেছি, খেয়ে দে। হ্যাঁ, তুই তানভীরকে নিয়ে ব্রিজের কাছে দাঁড়িয়ে থাক। শাওন চলে যায় আর কিছু না বলে, কারণ জানেই রাসেলকে কিছু বলেও কোনো লাভ নেই, কারো কথাই শুনবে না। তা না হলে বোকার মতো কেউ টাকা খরচ করে বউকে পড়াশোনা করায় নাকি? যেই বউ তাকে দেখতেই পারে না। রাসেল ভাত রান্না শেষ করে রুমে নিয়ে আসে। জেরিন উঠে খেয়ে নাও, আমি আবার একটু কাজে যাব। এই কাজটা করে যদি কিছু টাকা পাই তাহলে তোমার জন্য একটা নতুন ড্রেস কিনতে পারবো। রাসেলের কথার কোনো জবাব দেয় না জেরিন, চুপটি করে শুয়ে আছে। এইদিকে রাসেল খেয়ে কাজে চলে যায়, জেরিনকে কিছু না বলেই। দেখ শাওন, আমাদের রান্নার বাবুর্চি আসতেছে, ওর এখন রান্না করা শেষ হলো। ভাই আর বলিস না, আমি এটাই বুঝি না, ঘরে বউ থাকতে ও কেন রান্না করে। ওই আমার সম্পর্কে গবেষণা শেষ হলে তাড়াতাড়ি চল, কাজে যাওয়া যাক। বেশি রাত হলে আবার কাজ করা সম্ভব হবে না। হ্যাঁ ভাই, ঘরে তো শুধু তোমার একাই বউ আছে, আমাদের তো আর নেই, চিন্তা করিস না। তোর কাজ না করা বউকে কেউ নেবে না। কারো তো খাওয়াইয়া দেয়া কাম নাই, ওর বউরে নিয়ে বিপদে পড়বে রান্না করে খাওয়াতে খাওয়াতে। এইদিকে রাসেল কিছু বলে না, কী বা বলবে, ওরা তো আর মিথ্যা কিছু বলছে না, আর সবাই এই কথাই বলে। তারপর ওরা কাজের জায়গায় চলে আসে। তানভীর, এখানে কাজ করতে হবে। কয়টা রুম? মনে হয় কাজটা বড়ই হবে। কাজটা বড়ই, মোট 6টা রুমে সম্পূর্ণ নতুন ভাবে ওয়ারিং করতে হবে। সব মাল সামানা আগেই এনে রেখেছে। ও আচ্ছা, তাহলে চেয়ে না দেখে কাজ করতে লেগে করো। আর শিরা ঝালাই করে ওই হালার তো কাজ একটাই, কাজ করে এসে তাসলিমার সাথে ট্যাঙ্কি মারা, সেটাই করতে গেছে। আচ্ছা, ওদের প্রেম তো অনেক দিনে, তাহলে ওর বাবা মা বিয়ে করেছে না কেন, সেটাই আমি বুঝি না। তারপর ওরা কাজ করা শুরু করে দেয়। কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। ওইদিকে জেরিন একা একা বাড়িতে ভয়ও করতেছে, কেননা রাসেল এর আগে কখনো রাত করে বাইরে থাকিনি। রাগ করে আবার বাইরে থাকলো নাকি? অনেকটাও রাত হয়ে গেল, এখনো আসার কোনো নামগন্ধই নেই। এইদিকে রাসেল কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেয়। 3 বন্ধু কথা বলছে আর হাঁটছে। আজকে অনেক রাত হয়ে গেল, জেরিন মনে হয় ভয় পাচ্ছে, আমার জন্য মনে হয় চিন্তা করতেছে। ভাই, ভাবি করবে তোমার কোনো চিন্তা, আর দুনিয়ার কোনো মানুষ পেলা না। শাওন, তুই তো আসলেই পাগল। তুই যে বলছিস ভাবি রাসেলের জন্য চিন্তা করবে না, কেন করবে না? রাসেলের যদি কিছু হয়ে যায় সে টাকা কোথায় পাবে? তাই চিন্তা অবশ্যই করবে। এই কথাটা অবশ্যই ফেলে দেওয়ার মতো বলস নাই, আর এটাই হবে। ওই তোর কি শুরু করছিস? হ্যাঁ, একটু চুপ থাকতে পারিস না? এমনিতেই জেরিন কি করছে সেটা ভেবে আমি কুল কিনারা পাচ্ছি না। ভাই, তোর আর কুল কিনারা পাওয়া লাগবে না, তোর বাড়ি এসে গেছে, তুই দৌড়ে চলে যা। তারপর রাসেল বাড়ির দিকে চলে যায়। এইদিকে শাওন তানভীরকে বলতেছে, রাসেল যে ভাবির জন্য এত কিছু করতেছে, সে কি এইসব মনে রাখবে নাকি রাসেলকে ফাঁকি দিবে?
আমার মনে হয় না রাসেলকে সে মনে রাখবে। দেখিস রাসেলের কপালে অনেক কষ্ট আছে। এইদিকে রাসেল বাড়ির বাইরে এসে দেখে জেরিন দরজার সামনে বাইরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে যেন প্রাণ ফিরে এলো। জেরিন, তুমি কি ভয় পেয়েছো নাকি? আর খাবার খেয়ে শুয়ে না পড়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি? কখনো তো এত রাত করে বাসায় বাইরে থাকুনি। যেন আমার অনেক ভয় করছিল একা একা। রাসেল ভাবছিল জেরিন বলবে যে ওর জন্য চিন্তা হচ্ছিল, তা না ভয় করতেছিল। আমি একটা কাজ করলাম, তাই আজকে দেরি হয়ে গেছে। আর ভয় পেতে হবে না। খাবার খেয়েছো? খেয়েছি। ভাত খুব ঠান্ডা হয়ে গেছে। আমার মতো মানুষের জন্য ঠান্ডা ভাত ছাড়া কপালে কি আর গরম ভাত জুটবে নাকি? তোমার আসার দেরি হচ্ছে দেখে আমি ভাত গরম করে কম্বল দিয়ে টেপে রেখেছি, যেন ঠান্ডা না হয়। ও আচ্ছা, ভালো করেছো। এখন তাহলে শুয়ে পড়ো, রাত তো অনেক হয়েছে। আমি খাবার খেয়ে নিচ্ছি। আমি তো তোমাকে খাবার বেড়ে দিতে চাই, কিন্তু আমার যে তোমাকে সহ্য হয় না, কারণ তোমার মতো গরিবকে আমার জীবনে ভাবতে পারি না। এইদিকে জেরিন গিয়ে শুয়ে পড়ে, আর রাসেল খাবার খেয়ে এসে নিশ্চয়ই বিছানা করে শুয়ে পড়ে। আজকে খুবই ঠান্ডা পড়েছে। রাসেলের অনেক শীত লাগতেছে, যেইটা জেরিন রাতে বুঝতে পেরে তার কম্বলটা রাসেলকে গায়ে দিয়ে রাসেলেরটা জেরিন নেয়। যে আমার ভালোর জন্য এত কিছু করতে পারে, তার জন্য আমি এতটুকু করতে পারবো না? এটা কি করে হয়? এইসব ভাবতে ভাবতে জেরিন ঘুমিয়ে পড়ে। এইদিকে ফজরের আজানের মিষ্টি সুরে রাসেলের ঘুমটা ভেঙে যায়। আর ঘুম থেকে জেগেই যা দেখতে পায়, সেটা দেখে তো রাসেল একটু না প্রায় 1000 ভোল্টের শক খায়। কেননা জেরিনের কম্বল যে ওর গায়ে জড়ানো, ভাবে রাতে জেরিন হয়তো দিয়েছে। এই জেরিন, শুনতে পাচ্ছ জেরিন? ফজরের আজান পড়েছে, উঠে নামাজ পড়ো। জেরিন উঠে পড়ে, কেননা রাসেলকে সে যতই অপছন্দ করুক না কেন, এই একটা কাজের জন্য রাসেলকে জেরিন খুব পছন্দ করে। তারপর রাসেল উঠে মসজিদে চলে যায়, আর জেরিন বাড়িতে নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়। রাসেল নামাজ পড়ে বাড়ির দিকে আসতেছে, তখনই সামনে দেখতে পায় তানভীর দাঁড়িয়ে আছে। রাসেল তো ভূত দেখার মতো চমকে যায়, কেননা তানভীর এত সকালে বাইরে দাঁড়িয়ে কি করে? এই তানভীর, তুই নামাজ পড়তেও যাস নাই, তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করিস? এই তো এমনি, আজকে একটু সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, তাই একটু বিছানার মায়া সেরে উঠলাম। ও তাই বল, আমি আরো ভাবলাম সকাল সকাল ভাবি ঘর থেকে তাড়াই দিছে। হ্যাঁ, আমার বউ তো তোমার বউয়ের মতো যে ঘর থেকে তাড়িয়ে দেবে। ঠিক বলেছিস, কি আর করবো, এমন বউ কপালে লিখে রাখছি সেটা তো বুঝতে পারবো না। তবে একদিন জেরিন ঠিকই আমার ভালোবাসা বুঝতে পারবে। দোস্ত, দোয়া করি সেটাই যেন হয়। আচ্ছা তাহলে বাড়ি থেকে রান্না কর, তা নাহলে আজকেও না খেয়ে কাজে যেতে হবে। আচ্ছা তুই তাহলে থাক, আমি গেলাম। গিয়ে রান্না না হলে তার পেটে ভাত জুটবে না। বলে রাসেল বাড়ির দিকে রওনা দেয়। একটু পরে বাড়িতে পৌঁছে যায়। জেরিন নামাজ পড়ে বই নিয়ে পড়তে বসেছে। জেরিন, তোমাকে ভালো কিছু দেবার মতো যোগ্যতা হয়তো আমার নেই, তবুও চেষ্টা করি তোমার ইচ্ছেগুলো পূরণ করার। এনাও, এখানে 1000 টাকা আছে, পছন্দের মতো একটা ড্রেস কেটে নিও। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই 1000 টাকা দিয়ে পড়ার মতো কি জামা হবে? দেখো জেরিন, অনেক কষ্টে আমি এই টাকা জোগাড় করতে পেরেছি। যদি আমার সামর্থ্য হতো তাহলে বেশি দিতাম। কথাগুলো বলেই রাসেল রান্না করার জন্য চলে যায়। কি বা বলবে, তারও তো ইচ্ছা করে বউকে ভালো কিছু দিতে, কিন্তু অভাব মনের আশাকে পূরণ করতে দেয় না। কি দেখেছে বাবা আমার মতো সুন্দর আর শিক্ষিত মেয়েকে এর মতো রাখালের সাথে বিয়ে দিল, বুঝি না। না, এইসব ভেবে কাজ নেই, আমাকে ওর সাথে ভালো ব্যবহার করেই বিসিএস করতেই হবে। দেখছেন, নিজের বউয়ের স্বপ্ন পূরণ করতে দিনরাত খাটে, অথচ সে জানে না তার বউ কি নিয়ে চিন্তা করে। রাসেল ভাত রান্না করে আর ভাবে, আজকে যদি বাবা মা থাকতো তাহলে এমন দিন কাটাতে হতো না। আজও জানি না আমার বাবা মা কি বা এই দুনিয়ার বুকে আছে কিনা। এসব ভাবতে ভাবতে কখন যে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে গাল বেয়ে পড়ে সেটা বুঝতেই পারে না রাসেল। এইভাবে কেটে যায় অনেকগুলো দিন। একদিন রাতে, তোমার তো কালকের দিন বড়ই পরীক্ষা, কালকে তো যেতে হবে তাই না? জেরিন রাসেলের কথা শুনে অবাকই হয়, আর মনে মনে ভাবে, আমি তোকে বলি নাই আমার পরীক্ষা কবে আর কখন যেতে হবে? তাহলে এই রাখালের বাচ্চা জানলো কিভাবে? এই তুমি কি চিন্তা করতেছো? হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম সেটা কি তুমি শুনেছো? আমার যে কালকের দিন পরে পরীক্ষা, সেটা তুমি জানতে পারলে কিভাবে? আর আমিও তো তোমাকে বলিনি। আরে না, আমি রাস্তা দিয়ে আসার সময় একটা লোকের মুখে শুনেছি যে কালকের দিন পরে নাকি বিসিএস পরীক্ষা, তাই তোমাকে বললাম। ও তাই তো বলি, এই রাখালের বাচ্চা এটা কিভাবে জানতে পারলো? তুমি ঠিকই শুনেছ। তুমি কি একাই যাবে নাকি আমি তোমার সাথে যাব? ভাই রে ভাই, এই কথাটা শুনে জেরিন তো রাগে বোম হয়ে যায়, মনে হচ্ছে এখনই ফেটে যাবে। কি বলো? তোমার মতো মূর্খ রাখালকে সাথে নিয়ে যাবো আমি? আমারে কি পাগলা কুকুরে কামড়াইছে নাকি?
আমি রাখাল হলে কি হবে? আমি তো তোমার স্বামী, তাই না? এটাতে সব থেকে বড় কথা তোমার কাছে। স্বামী? তোর লজ্জা করে না নিজেকে আমার স্বামী দাবি করতে? আর কখনো এই কথা বলবি না। আর মনে রাখিস, তুই আমার বাবার কথা রাখতে আমার সব খরচ বহন করতেছিস, তাই ভালো ব্যবহার করি। তাই ভাবিস না আমি তোকে স্বামী হিসেবে মানি। আচ্ছা ঠিক আছে, কখনো নিজেকে তোমার স্বামী হিসেবে দাবি করবো না, তবু এইভাবে বলো না। এখন দূর হ আমার চোখের সামনে থেকে। রাসেল চোখে জল নিয়ে বাইরে এসে জলচকিতে বসে আনমনে আকাশের দিকে চেয়ে থাকে আর কিছু একটা নিয়ে চিন্তা করে। এইদিকে, কি ভেবেছিস তুই আমি তোকে স্বামী হিসেবে মেনে নেব? কোনো দিন না। শুধু একবার আমার আশাটা পূরণ হতে দে, তারপর তোকে আমি ডিভোর্স দিব। রাখালের বাচ্চার শখ কত আমার স্বামী হবে, যার বাবা মায়ের পরিচয় নেই। আসলেই জেরিন তো ঠিকই বলেছে, তার তো কোনো বাবা মায়ের পরিচয় নেই, আছে শুধু একটা পরিচয়, আর সেটা হলো এতিম। রাসেলের চোখ দিয়ে অনবরত পানি পড়তেই থাকে। এইভাবে কখন যে ঘুমিয়ে যায় সেটা বুঝতে পারে না। সকালে ঘুম থেকে উঠে রান্না করে। জেরিন, খেয়ে নাও, আমি রান্না করেছি। তুমি খেয়ে দিয়ে রেডি হও, আমি গাড়িতে উঠে দিয়ে আসি। তোর যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আর আমার সাথে আমার বান্ধবী যাবে, বুঝেছিস তুই? ও আচ্ছা, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। আমি তাহলে কাজে যাচ্ছি, দেখে শুনে যেও আর সাবধানে থাকবে। দোয়া করি আল্লাহ যেন তোমার মনের সকল আশা পূরণ করেন। আর কিছু না বলেই রাসেল কাজে চলে যায়। রাসেল কাজ করতেছে আর সবাই গুনগুন করে গান গাইছে, কিন্তু রাসেলের মুখে কোনো শব্দ নেই। রাসেল, তোর কি হয়েছে? এমন মন মরা হয়ে আছিস কেন? রাসেল, তোর কি হয়েছে? নাকি ভাবি আজকেও কিছু বলেছে? সবকিছু খুলে বল আমাদের। না কিছু না, আজকে জেরিন ঢাকায় চলে যাবে, তো তাই একটু মন খারাপ। ভাই, আমি না ওই একটা জিনিস বুঝি না, যেই মেয়ে তোরে দুই চোখে সহ্য করতে পারে না, আর তুই তার জন্য এত কিছু করতেছিস। তোর ভবিষ্যতে যে কি আছে আল্লাহ ভালো জানে, তুই ওকে কেন পড়াইতেছিস বুঝি না। দেখ, তোরা এইভাবে বলিস না, আমি ওর স্বপ্নকে পূরণ করব। ওর বাবাকে কথা দিয়েছি, তাতে আমার যতই কষ্ট সহ্য করতে হোক না কেন। তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমরা তো যেটাই বলবো সেটাই তোর কাছে বেশি বেশি হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি এটা বুঝি না, ভাবি ঢাকায় একা গেল, অথচ রাসেলকে কেন নিল না? তার তো মান সম্মান নাই। রাসেলের মতো একটা রাখালকে সাথে নিয়ে সম্মান নষ্ট করবে? কি যে বলস না তোরা, বুঝি না। এই তোরা চুপ কর তো, মন দিয়ে কাজ কর, তারাই তার কাজ শেষ করে বাড়ি যেতে হবে। কেন রে, আবার কোথায় হারিয়ে যাবি নাকি? ছোটবেলা থেকে তো দেখে আসছি, তুই থেকে থেকে কোথাও যেন গায়েব হয়ে যাস। কোথায় যাস রে? রাসেল কিছু বলে না, চুপ করে কাজ করতে থাকে। কাজ করতে করতে বিকেল হয়ে যায়, তাই কাজ শেষ করে বাড়িতে চলে আসে। এসে দেখে জেরিন চলে গেছে। রাসেল ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হয়ে একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ে বাস স্ট্যান্ডের দিকে। একটা ঢাকার টিকিট কেটে বাসে বসে থাকে। বাস একটু পরেই ছাড়বে। কি মামারা, আপনাদের মনে প্রশ্নের জন্ম হচ্ছে রাসেল ঢাকায় কেন যাচ্ছে, তাই না? তাহলে চলেন একটু ক্লিয়ার করে দেই। রাসেল আসলে অশিক্ষিত না, রাসেলও অনেক লেখাপড়া করেছে, যেটা কেউ জানে না। রাসেল রাতে জেরিন যখন ঘুমিয়ে যেত তখন জেরিনের বই পড়তো, আর রাসেলও বিসিএস পরীক্ষা দিতেই ঢাকাতে যাচ্ছে। কি কনফিউশন দূর হলো তো নাকি? আপনারা আবার কাউকে বলিয়েন না কিন্তু রাসেলের সম্পর্কে। রাসেল জানালার সাথে মাথা হেলিয়ে আছে। বাস চলছে তার আপন গতিতে, পিছনে পড়ে যাচ্ছে সব কিছু, এগিয়ে যাচ্ছে গাড়ি। এই বৃষ্টি, আমি তো সিট প্ল্যান দেখলাম, আমার সিট আর তোর সিট একটা রুমেই পড়েছে, কিন্তু তোর সাথে হলে ভালো হতো, তাই না? সেই তো হতো, কিন্তু আল্লাহ তো আমার ভাগ্যে তোর সাথে সিট মিলায়নি। কি আর করা? আগে এটা বল, দুলাভাইকে সাথে কেন আনলি না? ওর মতো রাখালকে আমার সাথে এনে মান সম্মান যা আছে সেটা কি শেষ করবো নাকি? দেখ জেরিন, রাসেল ভাই রাখাল হলেও মানুষটা কিন্তু খুবই ভালো, আর তোর জন্য কত কষ্ট করে আমাদের দেখেই তো চোখে পানি এসে যায়, আর তুই তাকে এইভাবে অবহেলা করিস। তোর যদি এতটাই দরদ উঠলে ওঠে ওই রাখালের প্রতি, তাহলে তুই নিয়ে নে, আমি তো বেঁচে চাই। এখন না বুঝে বলতেছিস, কিন্তু যখন বুঝবি তখন আর এই কথাটা বলবি না। যাই হোক চল, আপু খাবারের জন্য অনেক আগেই ডেকেছে। তারপর দুই বান্ধবী খাবার খেতে যায়। আসলে বৃষ্টির বোন এইখানে থাকে, তাই তারা এইখানে উঠেছে। আর এইদিকে রাসেল গাড়ি থেকে নেমে পড়ে কোথায় যাবে তার তো পরিচিত কেউ নেই, বা হোটেলে থাকবে সেই টাকাও নেই। দেখতে দেখতে রাত হয়ে যায়। কোথায় যাবে কিছু ভেবে না পেয়ে কেন্দ্রের কাছে একটা পার্কে আসে। দাঁড়াও চাচা, আমি কি এখানে একটু থাকতে পারি? বাবা, এখন তো পার্কের গেট বন্ধ করা হয়েছে, তুমি এখন যেতে পারবে না।
চাচা, আমি আজকেই গ্রাম থেকে এসেছি, আমার এখানে পরিচিত কেউ নেই, তাই যদি একটু অনুমতি দিতেন আজকের রাত্রে এখানে একটা বেঞ্চে শুয়ে কাটাতাম। রাসেলের কথা শুনে কেন জানি দারোয়ান চাচার মনে মায়া আসে। হয়তো এটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা। বাবা, তুমি এখানে তো থাকতে পারবে না, বরং আমি এখানে একটা কাগজের ছাউনির নিচে থাকি, তুমি চাইলে সেখানে থাকতে পারো। আপনি যে আমাকে থাকার একটা জায়গা দিলেন এটাই অনেক বড় বাবা আমার কাছে, সেটা হোক কাগজের ছাউনি। তারপর রাসেল দারোয়ানের সাথে পাশের একটা দোকান থেকে কিছু খেয়ে এসে শুয়ে পড়ে। বালিশ নেই, একটাই বালিশ, তাই রাসেল সাথে থাকা ব্যাগটাই মাথার নিচে দিয়ে শুয়ে পড়ে। আচ্ছা বাবা, তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে না? যেখানে একা থাকায় কষ্ট হয়ে যায়, কি করব বলো? একটা বাসা ভাড়া নিতে অনেক টাকা খরচ, কিন্তু এটাই খরচ নাই। চাচা, বাইরে গাছের নিচে থাকতাম, তার চেয়ে তো ভালো মাথার উপরে কিছু একটা আছে। এমনিতে যে শীত। হ্যাঁ বাবা, সেটা যা বলেছো, আজকে অনেক শীত পড়েছে। আমাদের মতো গরিবের কপালে কষ্ট ছাড়া কিছুই নেই। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবে না তো? আরে না, মনে করার কি আছে, আপনি নির্ভয়ে বলে ফেলুন তো। তুমি কি বিয়ে করেছো? যদিও তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি বিয়ে করেছো। রাসেল অনেকটা সময় চুপ করে থাকে, একরাশ নীরবতা ভেঙে বলে, জি চাচা, বিয়ে করেছি অনেক আগেই। দারোয়ান চাচা আর কোনো কথা না বলে সোজা ঘুমিয়ে যায়। এইদিকে রাসেলের যে কিছুতেই ঘুম চোখে আসছে না, শুধু জেরিনের কথাই মনে পড়ছে। জানি না জেরিন কোথায় আছে, কিভাবে আছে, খাবার ঠিক মতো খেয়েছে কিনা, মোবাইলও নেই যে তার থেকে খবর নিতে পারবো। এইদিকে জেরিনও একই কথা ভাবতেছে। যতই বলুক না কেন যে রাসেলকে দেখতে পারে না, তবু তো তার সাথেই এক ঘরেই থাকে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালে পাখির কিচির মিচির শব্দে রাসেলের ঘুমটা ভেঙে যায়। চাচা, এখন তো আমাকে যেতে হবে, এমনিতে বেলা অনেক হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আমার যে কি হতো। না বাবা, এভাবে বললেও না, আমি নিজেকে ধন্য মনে করতেছি তোমার সাহায্য করতে পেরেছি বলে। দেখে শুনে যাইও আর সাবধানে থাইকো, এই শহরের মানুষগুলো কিন্তু ভালো না। বলেই রাসেল চলে আসে। ফুটপাতের একটা টিউবওয়েল থেকে ফ্রেশ হয়ে পাশের একটা দোকান থেকে পাউরুটি কলাকে হাঁটতে শুরু করে। কেন্দ্রের কাছে আসতেই রাসেলের চোখ ছানা বড়া হয়ে যায়। কেননা সামনে বৃষ্টি আর জেরিন দাঁড়িয়ে। জেরিনকে দেখে রাসেল আড়ালে চলে যায়। আর এদিকে জেরিন রাসেলের মতো কাউকে দেখতে পেয়ে, বৃষ্টি দেখ, ওইদিকে রাসেলের মতো কেউ। কি বলছিস তুই? দুলাভাই এখানে কি করে আসবে শুনি, আর দেখি কোথায়। তখন জেরিন সাইডে ইশারা করে দেখায়, কিন্তু সেখানে রাসেলের মতো কাউকেই দেখতে পায় না। কোথায় রে? দুলাভাইয়ের মতো তো কাউকেই দেখছি না। তুই কি দিনের বেলায়ও স্বপ্ন দেখতে শুরু করেছিস নাকি? যেখানে খুব তো বলস দুলাভাইকে পছন্দ করিস না, আর এখন বাড়িতে রেখে এসে চোখের সামনে দেখতে পাস। দেখ বৃষ্টি, একদম ফালতু কথা বলবি না। আমি ওকে একটুও পছন্দ করি না। আমার স্বামী হওয়ার কি যোগ্যতা আছে ওর? আর আমি সত্যিই দেখেছি, একটু আগেই ছিল ওখানে দাঁড়িয়ে। হয়েছে, আর বলতে হবে না। চল এখন হলে ঢুকে যাই, না হলে আবার পরে দেরি হয়ে যাবে। যদি আবার চোখের সামনে দুলাভাইকে দেখিস। তারপর দুজনে আর কথা না বাড়িয়ে সোজা পরীক্ষার হলে চলে যায়। কিন্তু জেরিনের মনে তো একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, সে স্পষ্ট রাসেলের মতো কাউকে দেখেছে। তাহলে একটু সময়ের মাঝে কোথা হারিয়ে গেল? নাকি তার মনের ভুল, না কিছু সে ভাবতে পারছে না। এদিকে রাসেল তো লুকিয়ে গিয়ে, বড় বাচ্চা বেঁচে গেছি, আরেকটু হলে মনে হয় জেরিনের কাছে ধরাই খেয়ে যেতাম। এখন যদি তার সাথে আমার সিট হয় তাহলে কি করব? এইসব ভাবতে ভাবতে রাসেল একটা মাস্ক পরে নেয়, যেন সহজে রাসেলকে জেরিন চিনতে না পারে। ধীরে ধীরে হল রুমে চলে আসে, অনেক কষ্টে সিট খুঁজে বের করে। অবশেষে চিন্তামুক্ত হয়, কেননা জেরিনের রুমে রাসেলের সিট পড়ে নাই। সময় হয়ে গেল পরীক্ষা শুরু হয়ে যায়। রাসেল তো সেই খুশি, কেননা তার সব কিছুই জানা জিনিস। মনে মনে একটা রহস্যময় হাসি দিয়েই মনোযোগ দিয়ে লিখতে শুরু করে। এদিকে জেরিনেরও ভালোই কমন পড়েছে, সেও খুশি মনে পরীক্ষা দিতে থাকে। পরীক্ষার সময় শেষ হয়ে গেলে সবাই বের হয়ে আসে। তোর পরীক্ষা কেমন হলো রে? আমি তো যে পরীক্ষা দিছি তাতে বিসিএস তো থাক, কোনো কিছুতেই টিকবো না। আমার ভালোই হয়েছে, আশা করি আমি বিসিএস এ টিকে যাব। আমার দৃঢ় বিশ্বাস তুই পুলিশ ক্যাডারে টিকে যাবি, যে কোনো একটা গ্রেডে। দোয়া করিস আল্লাহ যেন তোর বলা কথা কবুল করে। আমার যে ছোটবেলা থেকেই স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। এইভাবে দুই বান্ধবী কথা বলতে বলতে বাসার দিকে যেতে থাকে। এদিকে রাসেল লুকিয়ে লুকিয়ে জেরিনকে দেখছিল। দেখতে দেখতে চোখের পলকে হারিয়ে যায় জেরিনটা। তাই রাসেলও চলে আসে সেখান থেকে অন্য একটা নির্জন জায়গায়। নদীর ধারে একটা গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে রাসেল। পেটেও ক্ষুধা, কিন্তু পকেটে তেমন কোনো টাকাই নাই।
চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সেটা পেটে ক্ষুধা লেগেছে তার জন্য না, রাসেল কান্না করতেছে। আজকে যে বড্ড বেশি তার বাবা মায়ের কথা মনে পড়তেছে। বড্ড জানতে ইচ্ছে হচ্ছে কারা তার বাবা মা এইসব ভাবতেছে। হঠাৎ কোথা থেকে একটা গুলির শব্দ কানে ভেসে আসে রাসেলের। তাই রাসেল গুলির শব্দটা অনুসরণ করে খুঁজতে থাকে কোথায়। অবশেষে দেখতে পায় একটার মধ্যে বয়স্ক লোককে বেড়ে মাটিতে ফেলে রেখেছে। আশেপাশে কেউ নেই। লোকটার পেটের এক সাইড থেকে রক্ত বের হচ্ছে। রাসেল কাছে গিয়ে দেখতে পায় এখনও জ্ঞান আছে। তাই গুলি লাগার জায়গায় ব্যাগ থেকে গামছা বের করে শক্ত করে বেঁধে নিয়ে কোলে তুলে পাশের একটা হাসপাতালে নিয়ে আসে। রাস্তায় কোনো গাড়ি পায়নি, তাই কোলে করেই এনেছে। ডাক্তার সাহেব কোথায় কোথায় আপনারা? তাড়াতাড়ি আসেন প্লিজ। রাসেলের চিৎকার শুনে ডাক্তার নার্সরা দৌড়ে চলে আসে। আর এসে ডাক্তার সজীব বলে, এই আপনি এত চিৎকার করতেছেন কেন? কি সমস্যা আপনার? দেখেন, এই লোকটার শরীরে গুলি লেগেছে, অনেক রক্ত বের হয়েছে। তাড়াতাড়ি কিছু করেন, নাহলে লোকটা মারা যাবে। গুলি লেগেছে? তাহলে এটা তো পুলিশ কেস। যান গিয়ে পুলিশের কাছ থেকে রিপোর্ট লিখিয়ে আসেন। দেখুন ডাক্তার, এখন যদি থানায় যাই তাহলে এই রোগীকে অপারেশন রুমে না, বরং থানা থেকে এসে কবরস্থানে নিয়ে যেতে হবে। দেখুন ধীরে ধীরে রোগী নিস্তেজ হয়ে যাচ্ছে। রাসেলের কথা শুনে ডাক্তার সজীব কাছে আসে আর রোগীকে দেখে চমকে ওঠেন, কেননা রোগীটা আর কেউ না, তার আপন বড় ভাই। ভাইয়া, তোমার এই অবস্থা কি করে হলো? ভাইয়া শব্দটা শুনে তারা সবাই অবাক। আর রাসেল তো পাথরের মতো দাঁড়িয়ে আছে। ডাক্তারের কথা শুনে, এই তোমরা দাঁড়িয়ে কেন? তাড়াতাড়ি ভাইয়াকে অপারেশনের রুমে নিয়ে যাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রাসেলকে উদ্দেশ্য করে বলে সজীব দৌড়ে চলে যায়। রাসেল ভাবছে, কি আজব নিয়ম, তাই না? একটু আগেই বললো পুলিশের রিপোর্ট না করলে চিকিৎসা করবে না, আর তার ভাই জানতে পেরে পুলিশের রিপোর্টও করতে হলো না, কিছুই করতে হলো না। মানুষ আমরা। রাসেল অপারেশন রুমের সামনে একটা চেয়ারে বসে আছে। 2 ঘন্টা হয়ে গেল, তবুও লোকটির কি অবস্থা জানতে পারেনি। একটু পরে দেখতে পায় ডাক্তার সজীব চিন্তিত মনে আসতেছে। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কি এখন? আমি অনেক সময় হলো এখানে বসে আছি, কোনো খবরই পাচ্ছি না। দেখো, ভাইয়ার অবস্থা এখন অনেক খারাপ। যদি সময় মতো 3 ব্যাগ ও পজিটিভ রক্ত না পাই তাহলে ভাইয়াকে বাঁচানো সম্ভব না। আমি অনেক জায়গায় খোঁজ করেছি, এই গ্রুপের রক্ত এখন কোথাও নেই। ডাক্তার সজীব চোখের পানি মুছতে মুছতে বলল। এদিকে রাসেল তো আরও চিন্তায় পড়ে গেল, আজ রক্তের জন্য একটা মানুষ মারা যাবে। তখনই রাসেলের মনে পড়ে ওর তো রক্তের গ্রুপ এটাই, মনেই ছিল না। ডক্টর, আমি রক্ত দিতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আমার রক্তের গ্রুপই পজিটিভ। তাহলে তো ভালোই হলো, কিন্তু আমরা তোমার থেকে বড় জোর 2 ব্যাগ রক্ত নিতে পারবো, তার বেশি নিতে পারবো না। তোমার ক্ষতি হবে। দেখুন, আমার তো এই দুনিয়াতে এমন কেউ নাই বলেই চলে, আর যে আছে সেটাও মিথ্যা মায়ার বাঁধনে পড়ানো। আর এই লোকটার পরিবার আছে, তার বেঁচে থাকাটা দরকার। তোমাকে কি বলে যে বোঝাবো সে ভাষা আমার জানা নেই। তোমার মতো মানুষ যে আজও এই দুনিয়ায় আছে সেটা তোমাকে না দেখলে বিশ্বাস হতো না। আচ্ছা চলো আমার সাথে। তারপর ডাক্তার রাসেলকে নিয়ে একটা বেডে শুয়ে দেয়। পাশেই পড়ে আছে সেই লোকটির নিস্তেজ দেহটি। রাসেলের শরীর থেকে রক্ত যাচ্ছে ওই লোকটার শরীরে। 2 ব্যাগ রক্ত গেলেই রাসেল বুঝতে পারে তার শরীরটা দুর্বল হয়ে আসছে। আজ শরীরের ভিতরে কি যেন কামড়াচ্ছে। এইভাবে 3 ব্যাগ রক্ত দেওয়ায় সম্পূর্ণ হয়ে যায়। রাসেল অনেকটা সময় শুয়ে থাকে। এখন কেমন লাগছে তোমার? আর শোনো, তুমি শুয়ে থাকো, উঠলেই কিন্তু মাথা ঘোরাবে তোমার। কথাটা বলেই ডাক্তার সজীব বাইরে চলে যায়। এদিকে রোগীর বাড়ির সবাই হাসপাতালে চলে আসে। রাসেল মনে করে যে এখন অনেকটাই সুস্থ, তাই বিছানা থেকে উঠে সামনে পা বাড়াতেই ঠাস করে মাথা ঘুরে পড়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। তখনই মিস রহিমা চৌধুরী রুমে ঢুকছিল আর রাসেলকে ধরে ফেলে। ও, আপনারা তো আবার ভাবছেন এই রহিমা চৌধুরীটা আবার কে? তাহলে শুনেন, রাসেল যার জীবন বাঁচাইল উনি হলেন এই দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, মিস্টার রায়হান চৌধুরী। আর রহিমা চৌধুরী হলেন তার স্ত্রী। সজীব, এই ছেলেটা তোমার ভাইয়ের কাছে কি করছিল আর এইভাবে অজ্ঞান হয়ে গেল কেন? ভাবি, আমি বলেছি না একটা ছেলে ভাইয়ার জীবন বাঁচিয়েছে, এই ছেলেটাই সেই ছেলে। আর অতিরিক্ত রক্ত দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। আমি মানা করে গেছি বিছানা থেকে উঠতে, তাও উঠে গেছে। কি বলো? আমার স্বাধীন জীবন বাঁচিয়ে এখন নিজের জীবন হুমকির মুখে ঠেলে দিচ্ছে। যাও, তাড়াতাড়ি চিকিৎসা করো, না হলে সমস্যা হবে। তারপর ডাক্তার রাসেলকে স্যালাইনের সাথে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখে। এইদিকে জেরিনের কেন জানি খুব ভালো লাগতেছে না কোনো কিছুতেই, শুধু বারবার রাসেলের কথাই মনে পড়তেছে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। রায়হান চৌধুরীর জ্ঞান ফিরেছে, কিন্তু রাসেলের জ্ঞান ফিরলেও ঘুম এখনও ভাঙে নাই। এই রহিমা, এই ছেলেটাকে? আর আমি এখানে আসলাম কি করে? আমার তো স্বর্গের টিকিট হয়ে গেছিল। এই ছেলেটাই তোমাকে হসপিটালে এনে নিজের জীবন বাজি রেখে রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছে। ও তাই নাকি? আর কোথায় থাকে?
সে কথা কি জেনেছো? না, এই ছেলের সাথে তো কথা বলাই হয়নি। দুর্বল থাকার কারণে ঘুমের ইনজেকশন দিয়ে রেখেছিল, এখন ঘুমোচ্ছে। একটু পরে রাসেলের ঘুম ভেঙে যায়। একটু একটু করে চোখ মিলে দেখে রুমে সেই লোকটা আর একটা মধ্যবয়সী একটা মহিলা। বাবা, তোমার ঘুম কেমন হলো? আর এখন শরীরটা কেমন লাগতেছে? কালকের থেকে আজকে একটু ভালো লাগতেছে, কিছু মনে করবেন না। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এতে মনে করার কি আছে? আর তুমি তো আমার ছেলের মতোই। আর তুমি যাকে বাঁচালে আমি তার স্ত্রী। আচ্ছা বাবা, তোমার নাম কি? কোথায় থাকো? আমার নাম রাসেল। আমি এখানে থাকি না, থাকি সিরাজগঞ্জে। এখানে একটা কাজে এসেছিলাম। আমি যখন নদীর ধারে বসেছিলাম তখন আঙ্কেলকে ওই অবস্থায় দেখতে পাই। ও আচ্ছা, আর বলিও না, কালকে সন্ত্রাসীরা হামলা করেছিল। টাকাওয়ালাদের তো শত্রুর অভাব নেই। সত্যি বাবা, তোমার মা অনেক ভাগ্যবতী যে তোমার মতো একটা ছেলেকে গর্ভে ধারণ করেছে। রাসেল মা কথাটা শুনে মন খারাপ করে ফেলে। কি করে বলবে সে যে এতিম, এই দুনিয়ায় তার বাবা মা আছে কিনা সেটাও জানে না। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি চলে যাব। কালকে যেতাম, সেখানে দেরি হয়ে গেল। সে কি বাবা, তুমি আমাদের বাড়িতে কয়েকদিন থেকে তারপরে যাবে? সেটা সম্ভব না, আমার গ্রামে অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। যেহেতু থাকবে না সেহেতু জোর তো আর করতে পারবো না। রাসেলের দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে বলল রহিমা চৌধুরী। এটা কি বলছেন? উপকার করেছি তার জন্য টাকা দিচ্ছেন? টাকা দিয়ে ছোট করবেন না। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। কথাটা বলে রাসেল তাদের থেকে বিদায় নিয়ে চলে আসে। দোকান থেকে কিছু খেয়ে নেয়। শরীরটা খুবই দুর্বল। আস্তে আস্তে বাস স্ট্যান্ডে এসে একটা টিকিট কেটে বাসে উঠে বসে পড়ে। তুমি কেন ওকে টাকা দিতে গেলে? ছেলেটা সত্যি রাগ করেছে আমাদের উপরে। আমি কি জানি রাসেল এটা মনে করবে। আমি তো দিয়েছিলাম, টাকাটা দিয়ে ওর যেন কোনো উপকার হয়। এইভাবে অনেক কথা বলে দুইজন। রাসেলও বাড়ি চলে আসে। এসে শুয়ে পড়ে কম্বলটা গায়ে জড়িয়ে। তার প্রায় ঘন্টাখানেক পরে জেরিনও বাড়িতে আসে। রুমে ঢুকেই তো জেরিনের মেজাজটাই গরম হয়ে যায়, কেননা রাসেল ওর বিছানায় ঘুমিয়ে আছে। খুব জোরে রাসেলের কাছে আসে বিছানা থেকে তোলার জন্য, কিন্তু কাছে এসেই ভাবে। এইসব ভাবতে ভাবতে ফ্রেশ হতে চলে যায়। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, রাসেলের ওঠার কোনো নাম গন্ধই নেই। জেরিন ডাকার জন্য বাইরে থেকে ভিতরে যাবে, তখনই রাসেল, এই রাসেল, আসিস নাকি বাড়িতে, নাকি কোথাও চলে গেছিস? ভাইয়া, আপনার বন্ধু ঘুমিয়ে আছে, এখনো ওঠে নাই। মনে হচ্ছে এই 2 দিন খুবই কষ্ট করেছে, কিছুই খায়নি। কি বলেন ভাবি? রাসেল এই সময় ঘুমিয়ে আছে মানেটা কি? ও তো রাতের বেলায় মনে হয় মনের আনন্দে ঘুমাতে পারে না, আর আজকে সন্ধ্যার সময় ঘুমিয়ে আছে। বড় আজীব বাত। আচ্ছা ভাবি, আপনি তো পরীক্ষা দিতে গিয়েছিলেন, তা কেমন পরীক্ষা দিলেন? আর বাড়িতে কখন আসলেন? ভাইয়া, আল্লাহর রহমতে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। আর কিছু সময় আগেই এসেছি, আর এসেই দেখি আপনার বন্ধু ঘুমিয়ে আছে। তা আজকে কাছে চাইনি নাকি? রাসেল কাজে যাবে মানেটা কি? ও তো বাড়িতেই ছিল না, একটা কাজের জন্য কোথাও চলে গেছিল। এই রে, কি থেকে কি বলে ফেললাম। রাসেল তো মানা করছিল মনে মনে। কি 2 দিন বাড়িতে ছিল না মানে? কোথায় গেছিল তাহলে? এই কথা তো আমাকে একবারও বলেনি। আরে ভাবি, আমি বলছি কি, আসলে ও তানবীরের সাথে কোথাও যেন একটা কাজে গেছিল, আমার কাজ থাকায় যেতে পারেনি। আচ্ছা ভাবি, থাকেন, আমি গেলাম। আর আগামীকাল রাসেলকে কাজে পাঠিয়ে দিন। জেরিনকে কথাটা বলেই শাওন তাড়াতাড়ি চলে যায়। আর এইদিকে জেরিনের মনে যেই চিন্তার ছাপ পড়েছিল সেটা দূর হয়ে যায়। তানবীরের সাথে কাজে গিয়েছিল সেটা শুনে জেরিন রুমে গিয়ে দেখতে পায় রাসেল এখনও ঘুমিয়ে আছে। মাগরিবের আজান দিচ্ছে, তার গায়ে হাত রাখে তাকে ডাকার জন্য। এই শুনছিস নাকি? তাড়াতাড়ি ওঠ, আর কত ঘুমাবি? এখন তো মাগরিবের আজান দিচ্ছে। দেখার জন্য কপালে হাত রাখে। হাত রাখতেই তো লাফ দিয়ে দূরে চলে যায়, কেননা জেরিনের মনে হচ্ছিল সে কোনো অগ্নিকুণ্ডে হাত রেখেছে। এত গরম, রাসেলের শরীর জ্বরে একদম পুড়ে যাচ্ছে। এ তো দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। এখন আমি কি করি? আমি কি ওর সেবা করব? না, আমি ওর সেবা কেন করব? আমি তো ওকে দেখতেই পারি না। ও বাছুক আর মরুক, তাতে আমার কি? কথাগুলো বলে সেখান থেকে চলে আসে। কিছুই তো রান্না করে নাই, আর সে তো রান্না করবে না, হবু পুলিশ ক্যাডার বলে কথা। এখন তাহলে রান্না করবে কে? ভাবতে ভাবতে রাসেলকে ডাকার জন্য আবার যায়। এই ওঠ, কি পেয়েছিস? পড়ে পড়ে ঘুমাবি? আর আমি বসে বসে সেটা দেখবো, তাই না? তুই জানিস না ঘরে খাবার মতো কিছুই নেই, রান্না করতে হবে। আর তুই যে পড়ে পড়ে ঘুমাচ্ছিস, তাহলে রান্না করবে কে? রাসেল চিৎকার শুনে ধীরে ধীরে চোখ খুলে দেখতে পায় জেরিন চলে এসেছে, আর সেই এইভাবে চিল্লাচিল্লি করতেছে।
রাসেলের কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবুও ধীরে ধীরে বলে, জেরিন তুমি কখন এসেছো আর তোমার পরীক্ষা কেমন হয়েছে আগে সেটা বলো। ভালোই হয়েছে, আর তোকে আমার জন্য কষ্ট করতে হবে না, কারণ আমি জানি আমি পুলিশ ক্যাডারে টিকবই। আর আমি পুলিশ হলেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাব, কারণ তোর মতো রাখালের সাথে আমার চাই না। আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। ডিভোর্সের কথা শুনে রাসেলের মনে হচ্ছে পায়ের নিচে থেকে মাটি সরে যায়। কি বলছে জেরিন, ওকে ডিভোর্স দিবে? আমি তোমার মাথা ঠিক আছে তো? কি বলতেছো তুমি? তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে? কেন পারবো না বল? তোকে আমি বিয়ে করেছিলাম আমার পড়াশোনার খরচ যেন ঠেকে না থাকে তার জন্য, স্বামী হিসেবে পাশে রাখার জন্য। ওকে, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি আমাকে ডিভোর্সের কথা বলো না, আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। জেরিন মনে মনে ভাবে, আরে আমি এইভাবে তাকে ডিভোর্স দিব না, এত পরিমাণে কষ্ট দিব যে তুই নিজে থেকে আমাকে ছেড়ে যেতে বাধ্য হবি। আচ্ছা এসব কথা এখন রাখ, আমি পরে ভেবে দেখব। আগে তো গিয়ে আমি রান্না করি, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাই করতেছি। তবু তুমি ডিভোর্স শব্দটা বলো না, আমার কলিজাতে একদম পানি থাকে না। কথাটা জেরিনকে বলে রাসেল জ্বর নিয়ে রান্না করতে চলে যায়। খুব কষ্ট হচ্ছে, তবুও কিছু করার নাই, কাজ তো করতেই হবে। চোখ দিয়ে অনবরত পানি পড়তেই আসে, তবুও যেন দেখার মতো কেউ নাই। দেখতে দেখতে রাত হয়ে যায়, জেরিন খেয়ে ঘুমিয়ে যায়। রাসেল যে কিছুই খেতেই পারলো না সেই খোঁজ একটুও নিল না। রাসেল চোখে জল নিয়েই মাটিতে বিছানা করে ঘুমিয়ে যায়, কিন্তু ঘুম যে আসতেইছে না। আজকে যেন ঘুম পরিটাই তার সাথে লুকোচুরি খেলতেছে। আসলেই এটা ঠিক, কষ্ট যখন আসে চারিদিক থেকে আসে। রাতে জেরিনের পানি পিপাসা পায়, তাই পানি খাওয়ার জন্য উঠেই শুনতে পায় কেউ গোঙানি করতেছে। জেরিন ভয় পায়, ভূত মনে করে। মনের ভিতরে 1 কেজি সাহস নিয়ে খুঁজতে বের করে রাসেল এমন করতেছে। রাসেল জ্বরে কাঁপছে। হে আল্লাহ, এ তো দেখি জ্বর আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। আমি কি নিষ্ঠুর দেখো, একসাথে একই ঘরে থাকি, সেই মানুষটা অসুস্থ আর আমি তাকে একটু সাহায্য করছি না, যেখানে মনে হয় না কোনো শত্রুও এমন আচরণ করতে পারবে। আমি এখন কি করব ওর জন্য? এভাবে থাকলে তো বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। না, আমি এইসব নিয়ে এত চিন্তা কেন করতেছি? আমি তো জানি প্রচন্ড জ্বর আসলে মাথায় পানি দিতে হয়, আর আমার ব্যাগে তো ওষুধ আছেই। জেরিন ভয়ে ভয়ে বাইরে থেকে বালতিতে করে পানি এনে রাসেলের মাথায় দিতে থাকে, সাথে জলপট্টি তো আছেই। এইভাবে 1 ঘন্টা করার পরে জেরিন বুঝতে পারে এখন জ্বর একটু কমেছে, তাই পানি দেওয়া বন্ধ করে ওর ব্যাগ থেকে ওষুধ বের করে খাইয়ে দিয়ে আর ঘুম আটকে না রাখতে পেরে ওর কম্বলটা রাসেলকে দিয়ে শুয়ে পড়ে। সকালে রাসেলের ঘুম ভেঙে যায়, শরীরটা দুর্বল, তবুও মনে হচ্ছে রাতের থেকে একটু ভালো লেগেছে। কিন্তু কম্বলের দিকে চোখ পড়তেই অবাক হয়। চুপি চুপি সেবা ঠিকই করবে, অথচ সামনে শুধু অবহেলা। এটার মানে আজও বুঝতে পারলাম না। তখনই জেরিনের ঘুম ভেঙে যায় আর রাসেলের কথা শুনতে পেরে যায়। কি ভেবেছিস তোকে এমনি মরতে দেব? তা কি করে হয়? তুই যে আমার সোনার ডিম দেওয়া হাঁস, তুই মরলে আমার স্বপ্ন পূরণ কে করবে? রাসেল কিছু বলে না, কারণটা তো বলেই দিল কেন সেবা করেছে। তাই কিছু না বলে চলে যায় রান্না করতে, কারণ রান্না না করলে তো আর পেটে ভাত যাবে না। এইভাবে চলে যায় কিছুদিন। তাদের বিসিএস এর রেজাল্ট পাবলিশড হয়। জেরিন বাজারে কম্পিউটারের ঘরে গিয়ে পুরো লিস্ট বের করে দেখতে পায় সে পুলিশের ক্যাডারে টিকেছে। বৃষ্টি টেকেনি, তাই খুশি মনে বাড়িতে চলে আসে। এদিকে রাসেল কাজ করতেছে, আর যে আজকে রেজাল্ট দিবে সেদিকে কোনো খেয়াল নেই। কাজ করতে করতে বিকেল হয়ে যায়। রাসেল কাজ তো সেই সকাল থেকে করতেছি, এখন সারা রাত কাজ করবো নাকি? আরে বেটা, আমার তো খেয়ালই নেই যে কাজের সময় শেষ। আগে বলবি না? আচ্ছা চল বাড়িতে আয়। তারপর দুজনে বাড়িতে চলে আসে। রাসেল বাড়ির কাছে আসতে দেখতে পায় বাড়ির সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, যেটা দেখে রাসেলের মনে ভয় ছাপ পড়ে, তবুও এগিয়ে যায়। জেরিন রাসেলকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। জানো, আমি আজ খুবই খুশি, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমি সার্থক। রাসেল ভাবে কি ব্যাপার, যেই মেয়ে আমার সাথে ভালো করে কথাই বলে না, আর এখন জড়িয়ে ধরে কথা বলতেছে, কারণ কি? আচ্ছা জেরিন, কি হয়েছে সেটা তো আগে খুলে বলো, নাহলে আমি বুঝবো কিভাবে তোমার এত খুশি হওয়ার কারণটা কি? আরে তোমাকে তো আসল কথাই বলা হয়নি। আমি বিসিএস এ পুলিশ ক্যাডারে টিকেছি। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, শুধু তোমার জন্য। তুমি না থাকলে হয়তো সম্ভব হতো না। এইভাবে বলছো কেন? সব কষ্ট তো তুমি করেছো, আমি শুধু অনুপ্রেরণা জাগিয়েছি। অনেক অনেক শুভকামনা রইলে তোমার জন্য, জীবনে অনেক বড় হও। ভাই রাসেল, এত কথা বাদ দাও। ভাবি বিসিএস ক্যাডার হয়েছে, এখন যাও মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো। খাওয়াবো।
আমার বউ তার স্বপ্ন পূরণ করেছে, সাথে আমাদের গ্রামেরও নাম উজ্জ্বল করেছে, তাহলে কিন্তু মিষ্টিটা হিসাবে তোদের খাওয়ানো দরকার। আর তোরা আমাকে বলছিস? ভাই যত যাই বলো কাজ হবে না, মিষ্টি খাওয়াতেই হবে, বুঝেছো? এত বাহানা দেওয়া বাদ দাও। ক্ষমা ভাই, একটু টাকা পয়সা তো জোগাড় করতে দে নাকি, মনে করে একটা বাকি রইল। তখন শাওন আর কিছু বলল না, কারণ শাওন ভালো করেই জানে রাসেলের কাছে যদি টাকা থাকতো তাহলে এত করে বলতেই হতো না। আচ্ছা বন্ধু ঠিক আছে, তোর কাছে যখন টাকা হয় তখন না হয় আমরা সবাই মিলে টাকা ভরে মিষ্টি এনে সবাইকে খাওয়াবো। সেটাই করিস, বুঝতেই তো পারতেছিস আমার অবস্থা এখন কেমন, সেটা তো ওদের থেকে কিন্তু কেউ ভালো জানে না। গ্রামের সবাই দলে দলে এসে জেরিনকে শুভেচ্ছা জানাচ্ছে। এদিকে রাসেলের মুখে হাসি নেই, কারণ রাসেল যে তার খবরটা জানতেই পারল না। এইসব ভাবনা চিন্তার মধ্য দিয়েই দিনটা পেরিয়ে রাত চলে আসে। জেরিন বাইরে গেছে ফ্রেশ হওয়ার জন্য, আর রাসেল বসে বসে ভাবছে সে কি তাহলে টিকতে পারেনি, জেরিনের স্বামী হওয়ার যোগ্যতা কি হতে পারবে না। ভাবতে ভাবতে রাসেলের চোখ আটকে যায় টেবিলে রাখা একটা কাগজের উপরে, আর তাড়াতাড়ি কাগজটা হাতে নিয়ে নেয়। কাগজের উপরের অংশে চোখ পড়তে রাসেলের অমাবস্যার মতো কালো মুখটা পূর্ণিমার রাতের মতো উজ্জ্বল হয়ে ওঠে, কেননা উপরের অংশে রাসেলের রোলটাই ছিল। খুশিতে আত্মহারা রাসেল এটা ভেবে যে অবশেষে জেরিনের স্বামী হয়ে ওঠার প্রথম ধাপ অর্জন করেছে। রাসেল কাগজটা হাতে নিয়েই উপরের কথাগুলো ভাবতেছে, ঠিক তখনই জেরিন রুমে আসে আর দেখতে পায় রাসেল তার ওই কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে কি যেন করতেছে। এই তুই আমার এই কাগজ নিয়ে কি করস? তোর কি ক্ষমতা হবে নাকি ওই কাগজে কি লেখা আছে সেটা পড়ার? বিশেষ কার্ডার হয়েছে বলে মানুষকে আর মানুষ বলেই গণ্য করো না? নিজেকে কি মনে করে সবচেয়ে বেশি শিক্ষিত নাকি? আরে আমি কি সেটা যদি তুমি জানতে তাহলে আমাকে অবহেলার মাধ্যমে দাঁতের উপর না রেখে মাথায় করে রাখতে। আসলে আমি এসে দেখি এই কাগজটা এখানে রাখা, তাই আমি একটু হাতে নিয়ে বুঝতে চেষ্টা করতেছিলাম একটা কি। তা কিছু কি বুঝতে পেরেছিস নাকি? অনেকটা মনোযোগ দিয়ে খুঁজতেছিলি, আমি দেখলাম। অনেকটা সময় ধরে খুব মনোযোগ দিয়ে পরে আমি এটা বুঝতে পেরেছি যে কাগজটা সাদা কাগজ না, কিছু একটা তো লেখা আছে, কিন্তু কি লেখা আছে সেটা তো আমার মাথার উপর দিয়ে গেছে। এই কথা শুনে জেরিন তো হাসতে হাসতে শেষ। বলে কি কাগজটা সাদা না, তাতে কিছু লেখা আছে। এই গাধা, এই কাগজটা যে সাদা না কিছু লেখা আছে সেটা তো সবাই জানে, কিন্তু পড়তে না পারলে দেখে কি লাভ? সেটা আমাকে আগে বল। তুমি একটু বলে দিবা এই কাগজে কি লেখা? আমার খুব জানতে ইচ্ছে করতেছে। আমি তো আজকে খুশি, তাই যা, তোর সাথে রাগান্বিত হয়ে কথা বলবো না। এই কাগজে লেখা আছে যারা যারা বিসিএস এ টিকেছে তাদের রুল, আরো অনেক কিছু। ও, আমি সামান্য জিনিসটাই বুঝতে পারলাম না, কি মূর্খ আমি, তাই না? আচ্ছা তুমি কি আমাকে একটু পড়াশোনা শেখাবা? হ্যাঁ, খাইয়া তো আমার কোনো কাম নেই, তোর মতো মূর্খকে পড়িয়ে আমার মাথার 12টা বাজায়। আমি বলে দেবো ধ, আর বলে ফেলবি দ। না, আমি অনেক সুন্দর করে পড়বো আর তোমার মুখের দিকে চেয়ে থাকবো। তুই যদি আমার মুখের দিকেই চেয়ে থাকোস তাহলে পড়বি কিভাবে সেটা একটু শুনি। আমি অমনি পড়বো, তুমি জানো না আমি অনেক মেধাবী একটা মূর্খ ছিলাম। এই তুই চুপ কর, তোর কথা শুনে আমার শুধু হাসি পায়। মানুষ আবার মূর্খ মেধাবী কিভাবে হয়? রাসেল তো জেরিনের হাসি দেখে এক ধ্যানে চেয়ে আসে। এই হাসি দেখেই কাটানো যাবে হাজারো বছর। কবিরা অনায়াসে লিখে ফেলবে কবিতা। জেরিন যে কিছু একটা বলতেছে সেদিকে কোনো খেয়াল নেই রাসেলের। জেরিন তখন তুড়ি বাজিয়ে বলে, ওই তুই এভাবে তাকিয়ে আছিস কেন? কি দেখো শুনি? আর শোন, এইভাবে আমার দিকে তাকাবি না, একদম জেলে ভরে দিব। জেলে? কেন? আমি আবার কি করলাম? আমি তো শুধু পরীর মুখের হাসিটা দেখতেছিলাম, আমি তো কিছু করিনি। জেরিন রাসেলের কথা একটু লজ্জা পেয়ে যায় আর রাসেলকে রান্না করার জন্য বলে চলে যায়। এই আজব এক ক্যারেক্টার, তার মনে কখন কি চলে বোঝা বড় দায়। এ হাসি মাখা চাঁদ মুখ, আবার এই রাগি মুখ, দায়াত কিচ্ছু ভাল লাগে না। এভাবে কিছুদিন কেটে যায়, বিসিএস এর সব কাজ সম্পূর্ণ হয়ে যায়, এখন শুধু জয়েন করাটা বাকি। একদিন রাতে, আগামীকাল তো আমি চলে যাব, আমাকে সরকার থেকে কোয়ার্টার দিচ্ছে, সেখানেই থাকবো। আর আমি অনেক ভেবে চিন্তা করে দেখছি তোর সাথে আমার মেলে না, তাই আমি কিছুদিন পরে ডিভোর্স লেটার দেব, তুই সাইন করে নিস। ডিভোর্সের কথা শুনে রাসেলের হাসি মাখা মুখটা নিমিষে কালো হয়ে যায়। কি বলছে এসব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে তোমার সাথে নিয়ে চলো। স্বামী হিসেবে না রাখলেও কাজের লোক হিসেবে রেখে দিও। তুই কেন বুঝিস না? তোর সাথে থাকলে আমি তোকে ভুলতে পারবো না, আবার মানতেও পারবো না। আচ্ছা যা, নিয়ে যাব, যেহেতু তুই আমার স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট করেছিস, তাই তোর জন্য এইটুকু করাটা আমার কর্তব্য। রাসেল এবার মহা খুশি, কেননা তার প্রিয় মানুষটার মুখ সবসময় কাছ থেকে দেখতে পারবে। এতেই ওর অনেক পাওয়া।
দুজনেই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রাসেল গ্রামের সকলকে বলে বিদায় নিয়ে চলে আসে। অনেকেই কান্না করছিল, কারণ রাসেলকে তার নিজের ছেলের মতোই ভালোবাসতো। ভাই দেখ, ভাবি তোকে কখনো মেনে নেবে না, সেটা বুঝেও কেন তার সাথে যাচ্ছিস? দেখো ভাই, আমরা জানি এই রাতে রাস্তায় একা চললে ভূত এসে ভয় দেখায়, তাই বলে কি আমরা চলাচল বন্ধ করি? ভাই এটা কিন্তু এক না, ভাবি এখানেই তোকে কত কষ্ট দিচ্ছে, আর সেখানে নিয়ে কি করবে আল্লাহ জানে। ভাইরে, জেরিনকে আমি আমার আদর্শ বউ বানিয়ে এই গ্রামে একসাথে আসবো, তোরা দেখে নিস। দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে, আর দেখে শুনে সাবধানে থাকিস, মাঝে ফোন করে একটু খবর নিস। তারপর রাসেল তাদের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই দেখতে পায় জেরিন রাগে ফায়ার হয়ে আছে। এই, তুই সেই কখন গেছিস আর এখন আসার সময় হলো? এখন রান্না করবি কখন আর খেয়ে দিয়ে যাবি কখন? আর বলো না, গ্রামের সবাই ছাড়তেই চাচ্ছিল না, সবাই বেশি আদর করতে, তো তাই একটু দেরি হয়ে গেল। তো থেকে যা না গ্রামের এই মূর্খ মানুষদের সাথে, আমার সাথে যেতে কেন চাচ্ছিস? শুনে জেরিন, তোমার যত যা বলার ইচ্ছা হয় আমাকে বলো, আমি কিছুই মনে করবো না, কিন্তু আমার এই গ্রামের সহজ সরল মানুষদের সম্পর্কে কিছু বলবে না। ভুলে যেও না, তুমিও কিন্তু এই গ্রামেরই একটা অংশ। এখন এত কথা না বলে তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করে ফেল, না হলে না খেয়ে যেতে হবে, তখন কিন্তু আমার মেজাজ আরো গরম হয়ে যাবে নি। রাসেল আর কিছু না বলে চলে যায়। অনেকটা সময় পরে রান্না হয়ে যায়। দুজনে খেয়ে রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে আসে। দুটো টিকিট কেটে বাসে উঠে বসে পড়ে। জেরিন জানালার ধারে বসেছে আর রাসেল তার পাশেই। বাস চলতে শুরু করে। রাসেলের খুব ভালো লাগতেছে জেরিনের পাশে বসতে পেরে। জেরিন ঘুমিয়ে যায়। বাতাসে চুলগুলো উড়ে রাসেলের মুখে এসে পড়েছিল। ইস, হে যেন এক মাতাল করা সুবাস। রাসেল জেরিনের মুখের দিকে তাকিয়ে আছে। খুব সুন্দর লাগছে তাকে। কালো টিপটায় যেন জেরিনের সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। জেরিন ঘুমের ঘরে রাসেলের কাঁধে মাথা রাখে। রাসেল আলতো করে চুলগুলো ঠিক করে দেয়। ইস, কতটা সুন্দর লাগছে, মনে হয় কিছুই জানে না। সারা জীবন যদি এভাবে থাকতো কতটা খুশি হতাম। এইভাবে অনেক সময় পার হয়ে যায়। আর হঠাৎ জেরিনের ঘুম ভেঙে যায় আর দেখতে পায় সে রাসেলের কাঁধে মাথা রেখে ভালোই লাগতেছে। তাই সেভাবেই থাকে, কিন্তু রাসেলকে বুঝতেই দেয় না জেরিন জাগ্রত হয়েছে। কিছু সময় পরে বাস 10 মিনিটের জন্য থেমে যায় খাবার খাওয়ার জন্য। জেরিন, এই জেরিন, শুনতেছ? উঠে পড়ো, কিছু খেয়ে নেবে। আর একটু ঘুমাই না, এমন করছো কেন? আরে ঘুমিয়ে পড়ে, আগে উঠো, কিছু খেয়ে নেবে। বাস এখানে 10 মিনিট থামবে। তারপর দুজনে নেমে কিছু খেয়ে নেয় নিজের মতো করে। তারপর আবার বাসে এসে বসে পড়ে। বাস আবার একটু পরে ছেড়ে দেয়। কিছু সময় পরে ঢাকায় পৌঁছে যায়। বাস থেকে নেমে একটা অটো নিয়ে সোজা বাসায় চলে আসে। বলে রাখা ভালো, চাবি আগে থেকে জেরিনের কাছেই ছিল। বাবারে বাবা, এত বড় আর সুন্দর বাড়ি আমি তো এর আগে কখনো দেখিনি। তবে এমন বাড়ি কিন্তু আমি সিনেমায় দেখেছি। দেখবি কি করে? তুই তো একটা মূর্খ গেও ভূত। যদি লেখাপড়া করতে তাহলে আমার মতো হতে পারতি, বুঝলি? চল, জিনিসপত্র নিয়ে ভেতরে। মিস্টার রাসেল মাহমুদ, জেরিন, তুমি তো আর জানো না তোমার স্বামী কি জিনিস। জানলার এটা বলতে না। ওই, তোকে কি কুলে করে ভেতরে নিয়ে আসতে হবে নাকি? তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? রাসেল আর কোনো কথা না বলে সোজা জিনিসপত্র নিয়ে ভিতরে চলে আসে। ভিতরে এনে সবকিছু গুছিয়ে রাখে। বাইরের তুলনায় ভিতরটা আরও বেশি সুন্দর। রাসেল ধীরে ধীরে ছাদে চলে যায়। ছাদে সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো খুব সুন্দর লাগতেছে। যদি কারো মন খারাপ থাকে তাহলে এখানে এসে সময় কাটালে অবশ্যই মন ভালো হয়ে যাবে, এইসব ভাবতেছে রাসেল। ঠিক তখনই পেছন থেকে জেরিন বলে ওঠে, হেই, তুই এখানে কি করিস? আর শোন, এসেছিস তো কি আর করার, কিন্তু ভুলেও একটা ফুলের গাছে যেন হাত না দিস। ফুলগুলো গাছেই শোভা পায়। আচ্ছা ধরবো না, আমি তো শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলেই তুমি না থাকলে হয় আমি এমন সুন্দর সুন্দর বাড়িটা দেখতে পারতাম না। আমাকে হেডকোয়ার্টার থেকে ফোন করে বলল আমার থেকে উপর পদে নাকি একজন আছে, আর সে নাকি আমাদের সিরাজগঞ্জ জেলার। নামটা কি যেন বললো, মনে নাই। ও আচ্ছা, এটা তো ভালো খবর। একই জেলার দুজন বিসিএস কার্ডার, এটা ভালো না বলো? ভালোই তো। এখন চল নিচে গিয়ে সবকিছু গুছিয়ে রাখ, সবকিছু পরিষ্কার করে। আমি বরং গিয়ে একটু ঘুমাই, খুব মাথা ব্যথা করতেছে। আচ্ছা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি সব কাজ করতেছি। নিজের ঘুম পায় আর আমার শরীর মনে হয় লোহা দিয়ে বানানো, অর্ডার করে কাজ করার জন্য। আমি যে তার স্যার সেটা ভাবেও না। ভাগ্য কোন একটা বউ পাইছিলাম যে কিনা আমাকে গুণতির বাইরেও রাখে না, তার লেভেলের। ওপরের কথাগুলো ভাবছে আর জেরিনের বলা কাজগুলো করতে থাকে। অনেকটা সময় কাজ করে রাসেল ক্লান্ত হয়ে যায়, তাই সোফায় গিয়ে রেস্ট নিতে থাকে। আর ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে।
আর রাসেল গিয়ে দরজা খুলে দেয়। আর দরজা খুলতে অবাক হয়ে যায়, কেননা দরজার ওই পাশে দাঁড়িয়েছিল একটা পুলিশ। আর সে রাসেলকে সব কিছু বুঝিয়ে দিয়ে আবার চলে যায়, কারণ রাসেল তো চায় না জেরিন কিছু বুঝতে পারুক। তাই পুলিশটা রাসেলের কাছেই এসেছিল। রাসেল আর জেরিন 2 থানার পরে, তার জন্য জেরিন সহজে বুঝতে পারবে না রাসেলের সম্পর্কে। কি রে, কলিং বেলের শব্দ শুনতে পাইলাম, তাহলে এখন সে কোথায় গেল? নাকি তুই তাড়িয়ে দিয়েছিস খারাপ ব্যবহার করে? না, তেমন না। পাশের বাসার একজন এসে আমাদের সম্পর্কে কিছু জিজ্ঞেস করলো। আপনি তো ঘুমিয়েছিলেন, তাই আর আপনাকে ডাকেনি। ও তাই বল, ভালো করেছিস। আর আমাকে এখন একটু বের হতে হবে, তুই রান্না করে রেখে দিস, আমি এসে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সব রেডি করে রাখবো। সাবধানে যাবে কিন্তু, যেখানেই যাও। সেই কথা তোকে চিন্তা করতে হবে না, আমি আমাকে নিয়ে ভাবতে পারি, বুঝেছিস? গেও ভূত। বলেই জেরিন চলে যায়। আর রাসেল বুক ভরা কষ্ট নিয়ে কাজ করতে থাকে আর ভাবে, জেরিন তুমি আমার সাথে যেমন করতেছো, যদি এর 1 ফোঁটা ব্যবহার আমি তোমার সাথে করতাম, হয়তো কবেই এই দুনিয়ার মায়া ছেড়ে যাবার কথা চিন্তা করতে। কেন বোঝো না? আমি তো একটা রক্ত মাংসে করা মানুষ, আমার তো কষ্ট হয়। আমার বোন তো আর পাথর না যে কষ্ট হবে না। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। একদিন সকালে রাসেল আর জেরিন সকালের খাবার খাইতেছে। তখন জেরিন বলে, শোন, আমি এখন অফিসে যাচ্ছি, ফিরবো বিকেলে, অনেক কাজ আছে। তুই বরং এই টাকা নিয়ে বাজারে যা লাগে করে আনিস, কেমন? আচ্ছা ঠিক আছে জেরিন, আমি তো তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি না, তাহলে তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার করো? একটু তুমি করো অন্তত বলতে পারো। তোর সাথে ভালো ব্যবহার করতে আমার বইয়েই গেছে, আর বাকি রইল তুমি করে বলা। তোর যদি আমার ব্যবহার ভালো না লাগে তাহলে এখান থেকে চলে যেতে পারোস, কোনো আফসোস নেই, কারণ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এখন বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব একাই করতে পারবো। সত্যি? আমি যদি তোমার জীবন থেকে চলে যাই তাহলে কি খুব খুশি হবে? আমি অনেক অনেক খুশি হব। আর শোন, আমি ডিভোর্সের আবেদন করেছি, উকিল সাহেব বলেছে 2 মাস সময় লাগবে, তারপরেই তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। বলে জেরিন হন হন করে চলে যায়। আজকে কেন জানি রাসেলের অনেক বেশি কষ্ট হচ্ছে আগের থেকে। কেন জানি মনে জেরিনের কারো মায়ায় জড়িয়ে পড়তেছে। চোখের পানি মুছে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই রাসেলের ফোনে একটা কল আসে। কলটা হেডকোয়ার্টার থেকে অফিসার আদিল করে, তাই রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাসেল সাহেব, আমি ভালো আছি। আর আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবেই সব ব্যবস্থা করেছি, আপনাকে কেউ সহজে চিনতে পারবে না। ধন্যবাদ, আপনি ভালো করেছেন। আমার সম্পর্কে তো আপনাকে সবটাই খুলে বলেছি। আমি আশা করি আপনার সম্পূর্ণ সাপোর্ট আমি পাবো। আরে সেইটা নিয়ে চিন্তা করবেন না, আমি আছি তো আপনার সাথে, আপনাকে কেউ খুঁজতে পারবে না। আর হ্যাঁ, একটা কথা, একটা সন্ত্রাসী চক্রের খবর পাওয়া গেছে আমাদের এই দিকে, যেটার দায়িত্ব পড়েছে পুলিশ অফিসার জেরিনের উপরে। আমি চাই এইটাতে আপনিও একটু কাজ করবেন ছদ্মবেশী হিসেবে। কি বলেন? জেরিনের উপর এই কেসের দায়িত্ব পড়েছে? তাহলে সন্ত্রাসী চক্র তো অনেক ভয়ঙ্কর। আমি কাজ করবো, সমস্যা নেই, কোনো চিন্তা করবেন না। ধন্যবাদ। আর যত খবর বা সাহায্য লাগে আমাকে জানাবেন, আমি যতটা পারি সাহায্য করার চেষ্টা করব, যদি আপনিই সব করতে পারবেন। স্যার আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি শুধু এই সন্ত্রাসীদের লিডারকে তার কিছু তথ্য দিন। ওকে, আমি সব তথ্য জোগাড় করে আপনাকে পাঠিয়ে দিব, আপনিও কোনো চিন্তা করবেন না। তারপর আরও কিছু কথা বলে রাসেল ফোন কেটে দিয়ে আবার ওর সামনে দিয়ে হাঁটা শুরু করে। ওহ, আপনারা তো আবার ভাবতেছেন রাসেলের কাছে ফোন আসলো কি করে। আসলে কাজের জন্য আদিল সাহেব একটা ফোন দিয়েছে, কারণ তো আপনারা শুনতেই পারলেন। উপরে হঠাৎ রাসেলের সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে যায়। রাসেল তো একটু ভয় পেয়ে যায়, কেননা এইভাবে আচমকার সামনে গাড়ি দাঁড় করালে ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু গাড়ি থেকে যে বেরিয়ে আসে তাকে দেখে রাসেলের ভয় দূরে পালিয়ে যায়, কেননা সে হলো রায়হান চৌধুরী, যাকে রাসেল বাঁচিয়েছিল। কি ব্যাপার রাসেল, কেমন আছো? জানো তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু একটা দিনও কোথাও পাইনি, আজকে পেয়েছি। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমাকে পাবেন কি করে? আমি তো গ্রামে থাকি, এখানে প্রায় 7 মাস হলো এসেছি, কিন্তু আপনার ঠিকানা বা ফোন নাম্বার কোনোটাই আমার কাছে নেই, তার জন্যই যোগাযোগ করতে পারিনি। কি বলো তুমি? 7 মাস হলো আমার শহরে আছো আর আমি খুঁজে পাই না? এটা কিন্তু কাঁধের উপরে গামছা রেখে আশেপাশে খোঁজার মতো হয়ে গেল, তাই না? একদম ঠিক বলেছেন। তা আপনি এদিকে কোথায় যাচ্ছেন শুনি? আমি অফিসে যাচ্ছি, হঠাৎ তোমাকে দেখে ফলো করতে শুরু করি, কিন্তু তুমি ফোনে কথা বলছিলে দেখে ডাকিনি। এখন চলো আমার সাথে বাসায় যাবে, তোমার আন্টি তোমার জন্য অনেক চিন্তা করে। আমি তো বাজার করতে এসেছি, এখন কিভাবে যাব বলেন? তার চেয়ে বরং আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা দিয়ে দিন, আমি বরং আগামীকাল ঘুরে আসবো আপনার বাসা থেকে, কেমন? এই কথাটা অবশ্যই খারাপ বলো নাই, কারণ তুমি তো একটা কাজে যাচ্ছ আর
কাজের সময় বিরক্ত করাটা আমার উচিত না। তারপর রাসেল রায়হানের সাহেবের সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাজার করে সবাই চলে আসে। বাসায় এসে দেখতে পায় জেরিন সোফায় বসে এক মনে ল্যাপটপের দিকে তাকিয়ে কি যেন করতেছে। তুমি না বললে আজকে আসতে নাকি তোমার দেরি হবে, তাহলে এমন সময় যে বাসায়, শরীর খারাপ নাকি? রাসেলের কথায় জেরিন সামনে তাকিয়ে দেখতে পারে রাসেল উপরের কথাগুলো বলেছে। ওই তোর বাজার করতে কত ঘন্টা সময় লাগে? নাকি বাহিরে গিয়ে কাজ ফাঁকি দিতে পারোস, তার জন্যই ঘুরে বেড়াস? কোনটা? না, আমি বাজারেই তো গিয়েছিলাম, আর এমনিতেই বাজারটা ভালোই দূরে, আর রাস্তায় বের হলেই শুধু জ্যাম আর জ্যাম। যা, আর এখন গিয়ে বাজারগুলো গুছিয়ে রাখ, তা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনতেছিস। দেখছেন কি ফাজিল মেয়ে, সে নিজেই আমাকে দাঁড় করিয়ে এতগুলো কথা শোনাচ্ছে, আর এখন কি বলে দেখছেন তো? একে বলে জোর যার মুল্লুকদার। আই আই, তুই বিড়বিড় করে কি বলতেছস? মনে হয় আমাকে গালাগালি করতেছস, তাই না? এইসব বললাম বলে? আরে না, আমি কি তোমার নামে কোনো কিছু বলতে পারি নাকি বলো? তুমি হাজার হলেও আমার বিসিএস ক্যাডার হওয়া একজন দজ্জাল বউ বলে কথা। আই আই, কি বললি? দাঁড়া দাঁড়া, আমাকে দজ্জাল বলিস তাই না? ফাজিল একটা। যাক বাবা, চোর বাঁচা গেছে। যদি ওখানে থাকতাম তাহলে আমার আস্ত রাখতো না, লবণ মরিচ ছাড়াই আমাকে চিবিয়ে খেয়ে ফেলতো। এভাবে অনেক সময় পার হয়ে যায়, তবুও জেরিন সেভাবে সোফায় বসে কাজ করতে গেছে। খাবার দেওয়ার কথা জানা তার মনেই নেই। আচ্ছা জেরিন, তুমি তখন থেকে কি সব করতেছো বলো তো? আমি কিছুই বুঝি না, আর ওই জিনিসটাই বা কি জাতি এভাবে কাজ করতেছো? আরে গাধা, এটা হলো ল্যাপটপ, আর আমাকে উপর থেকে একটা কাজ দিচ্ছে সন্ত্রাসী চক্রকে ধরার জন্য। সেটা নিয়ে নানান ধরনের কাজ করতেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, কাজ অনেক করেছো। এখন চলো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার খাবে। দরকার হলে কাজ পরে করবে, আগে খাওয়া দাওয়া করবে, তারপর কাজ। মনে রাখবে, পেট শান্তি তো পুরো দুনিয়ার শান্তি। ল্যাপটপ হাতে কি রেখে দিয়ে বললাম। রাসেলের এই কাণ্ড জানি জেরিনের অনেকটাই ভালো লাগলো, তাই কিছু বলতে পারলো না। সে জানে না কেন ভালো লাগলো। তারপর জেরিন গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়, সাথে রাসেলও খেয়ে নেয়। পরে আবার জেরিন কাজ করতে থাকে, আর রাসেল বসে বসে দেখছে। আর এটা সেটা বলে জেরিনকে বিরক্ত করতেছে, যার কারণে জেরিন অনেকটা বিরক্তও হচ্ছে, আবার খুশিও হচ্ছে। এভাবেই আজকে দিনটা পার হয়ে যায়। সকালে খাবার খাওয়ার সময়, জেরিন তুমি তো অফিসে যাবে, আমি একা একা বাসায় বসে কি করব? বলছিলাম কি, আমি কোথাও ঘুরে আসি। আচ্ছা যাস, তবে তুই তো এই শহরের তেমন কিছু চেনোস না, তাই আবার হারিয়ে যেন না যাস। হারিয়ে গেলে তাই কি? আর যদিও হারিয়ে যাই, তাহলে তো আমার পুলিশ বউ আছে, ঠিকই খুঁজে বের করবে। হ্যাঁ, আমার তো খাইয়া কাম নেই, তোকে খুঁজতে যাব। আমার এমনিতেই হাতে কত কাজ। আচ্ছা তুই থাক, আমি অফিসে গেলাম, ড্রাইভার বসে আছে। আচ্ছা যাও, সাবধানে থেকো। আর দুপুরে খাবার নিয়ে কি আমি অফিসে চলে আসবো নাকি? না, সেই ভুলটা মনে ভুলেও করবি না। এমনিতে আমার মান সম্মান কিছুই নেই, আর তুই খাবার নিয়ে আসলে তো আরও থাকবে না। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। আর দুপুরে খাবার খেয়ে নিও। তুমি তো আবার খাবার আমি না বলে খেতে চাও না ঠিক মতো। জেরিন রাসেলের শাসনের সুরের কথাগুলো শুনেই বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। এদিকে রাসেল সব কাজ শেষ করে মোবাইল বের করে আদিলের দেওয়ার তথ্যগুলো দেখে নেয়। সন্ত্রাসী লিডারের নাম হলো ডিজে কবির, সবাই নাকি ওকে ডিজে বলে চেনে। তারপর সবাই কি দেখে রাসেলকে বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেখানে চলে আসে, যেখানে সন্ত্রাসীদের আড্ডা করতেই হামেশাই দেখা গেছে। কিন্তু রাসেল এসে কিছুই জানতে না পেরে আবার চলে যায়। তাই রাসেল ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল যে এখন রায়হান সাহেবের বাড়িতে যাবে, আর সেই উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। কিছু সময় পরে পৌঁছেও যায়। এদিকে মিস রহিমা চৌধুরী সোফায় বসে পত্রিকা পড়তেছিল, আর রায়হান চৌধুরী বসে কি যেন করতেছে। তখন রাসেল এসে দরজায় কলিং বেলটা বেজে ওঠে। এখন আবার কে এলো? নিধি মামুনি, গিয়ে একটু দেখ তো কে এলো। আমি তো পত্রিকা পড়তেছি। ঠিক আছে বড় আম্মু, তুমি থাকো, আমি এখনই যাচ্ছি। আপনাদের তো বলাই হয়নি নিধিটাকে। নিধি হলো রায়হান চৌধুরীর ভাই ডাক্তার সবুজের একমাত্র মেয়ে। এইবার ডাক্তারি পড়তেছে, খুবই মিষ্টি দেখতে এবং ব্যবহারটাও মিষ্টি। তার মাঝে একটুও ঝালের সিটে ফোটাও নেই বললে চলে। নিধি গিয়ে দরজা খুলেই ঠায় দাঁড়িয়ে থাকে রাসেলকে দেখে, আর রাসেল তো নিধিকে ওই অবস্থায় ফেলে ভিতরে চলে আসে। আর রহিম আর রায়হান সাহেব রাসেলকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। রহিমা চৌধুরী এসে রাসেলকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। রাসেল তো অবাক হয়ে যায়। এইভাবে জড়িয়ে ধরার কারণে নিধি এখনও সে আগের মতোই দরজায় দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই বাইরে থেকে নিধির বাবা মিস্টার সবুজ বাড়িতে আসে, আর দরজায় নিধিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাতে তুড়ি বাজিয়ে বলে, কি রে নিধিমা, তোর আবার কি হলো যে দরজার কাঠপুতুলের মতো এভাবে দাঁড়িয়ে আছিস? নিধির মুখে কোনো কথা নেই, সে যেন একটা ধ্যানের মধ্যে আছে। সেটা দেখে নিধির বাবা নিধিকে একটু ঝাঁকুনি দেয়। কে কে
ও বাবা, তুমি কখন আসলে? অনেকটাই অবাক হলাম। আমি তো একটু আগে আসলাম, আর আসার পর থেকে দেখছি তুই এইভাবে দরজা দাঁড়িয়ে আছিস। কাহিনীটা কি একটু খুলে বলতো মা? না বাবা, তেমন কিছু না, যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ আম্মু আজকে সেই লেভেলের রেগে আছে তোমার উপরে। কি বলিস মা? যদি রেগে থাকে তাহলে তো আমার আজকে রক্ষা নেই। তা মামুনি, তোর মা কি নিয়ে রেগে আছে? তুমি জানো না আজকে নানুর মৃত্যুবার্ষিকী? আমরা সবাই সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আর তোমার আসার নামগন্ধই নেই। ওরে, আমার সেই কথা মনেই নেই। এখন যে কি ঝড় আমার উপর দিয়ে যাবে আল্লাহ ভালো জানে। আচ্ছা মা, তুই একটু তোর মায়ের হাত থেকে বাঁচিয়ে দে না, তোর কথা তো একটু না শুনে পারবে না। আমি মেয়ে হয়ে তোমার এই উপকারটুকু করতেই পারি, তবে আমাকে শপিং করিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নে 20,000 টাকা। কিন্তু তোর মা যেন রাগী কণ্ঠে আমার সাথে কথা না বলে। রাগী কণ্ঠে কথা বলবে কিভাবে? আম্মু তো রাগ করেইনি, আমি তো এমনি তোমাকে ভয় দেখালাম বলেই বড় আম্মুর পিছনে লুকিয়ে পড়লাম। এই ফাজিল মেয়ে, দাঁড়া, আমার সাথে মজা করিস? সবাই তো বাবা মেয়ের এসব কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। সবুজ, এইবার থাম তো, অনেক মজা করেছিস। দেখছিস না নিধি নিরাপদ স্থানে এসে লুকিয়েছে। রাসেল, পরিচয় করে দিই, ইনি হলো নিধি, এবারে একমাত্র মেয়ে। এবার ডাক্তারে পড়তেছে, আর হাসি মাস্তির মধ্যে দিয়ে সারাক্ষণ পুরো বাড়ি মাথায় করে রাখে। আর রাসেল, তুমি কখন আসলে? আর আমি তো এত সময় তোমাকে খেয়াল করিনি। একটু আগে এসেছি, আর দেখবেন কি করে, আপনার খেয়াল তো আন্টির কাছে ছিল। রাসেলের কথা শুনে সবাই ফিক করে হেসে ওঠে। আর তেমনটা না, এই ফাজিল মেয়েটা না কাউকে তার হাত থেকে ছাড় দেয় না, একদম ফাজিল একটা। বড়মা দেখছো বাবা আমার নামে কি কি বলতেছে? আমি কিন্তু সেই রাগ করব, তুমি বাবাকে বকা না দিলেন। নিধিমা, তুই শান্ত হ, আমি আছি না, তাহলে তোর কিসের চিন্তা? আর এই যে ডাক্তার সবুজ, আমার মেয়ের নামে এইসব কি বলো? আমার মেয়েকে একদম ফাজিল বলবে না, এই আমি বলে দিলুম। আচ্ছা বড়মা, এই ছেলেটা কে? এর আগে আমাদের বাড়িতে কখনো দেখিনি, আজকে আবার কোথা থেকে আসলো? আরে নিধি, এটা হলো আমার ছেলে, যে তোর বড় আব্বুকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছে। ওর নাম রাসেল, গ্রামে থাকে। রাসেল তো অবাক, এইভাবে ওকে সন্তান বলে পরিচয় করিয়ে দেওয়াতে ওর চোখে পানি স্পষ্ট বোঝাই যাচ্ছে। বাবা, তুই কান্না করতেছিস কেন? আমি তোকে নিজের সন্তান বলেছি, তাই কান্না করছিস তাই না? সরি, আমার ভুল হয়ে গেছে। আম্মু, তুমি ভুল কেন করবে বলো? আসলে আমি তো জন্মের পর বাবাকে দেখেছি বলে কখনো মনে পড়েনি, তাই যখন আমাকে সন্তান বলে পরিচয় করিয়ে দিলা, তখন খুশিতে চোখে পানি আটকে রাখতে পারলাম না। বাবা, তুই কান্না করিস না, তোর বাবা মা নেই তো কি হয়েছে? আমি তোর মা, কি আমাকে মা বলে মেনে নিতে পারবি তো? কেন না? তোমাদের মতো ভালো মনের মানুষ কি পৃথিবীতে আছে নাকি? তোমাদের সন্তান হয়ে থাকাটা আমার বড্ড ভাগ্যের ব্যাপার। রাসেল, তাহলে আজ থেকে তুই এই বাড়িতে থাক, কেমন? না বাবা, আমি এখানে একটা বাড়িতে কাজ করি, আমি সেটা রেখে এখানে থাকতে পারবো না। দেখো বাবা, আমাদের কি কম আছে যে তোকে মানুষের বাড়িতে কাজ করতে হবে? মা, কোনো কাজই কিন্তু ছোট না। আমি তোর নিধি আপুর মতো লেখাপড়া করতে পারিনি যে মানুষের বাড়িতে কাজ না করে অন্য কাজ করতে পারবো। রাসেল নিধিকে আপু বলাতে তো নিধি সেই লেভেলের রেগে যায় আর বলে, বড়মা, তোমার গুণধর ছেলেকে বলে দাও আমাকে যেন আপু না বলে। আমি কোন দিক দিয়ে তার আপু লাগি? মানে চোখ দিয়ে আগুন বের হচ্ছে, এখন রাসেলকে খেয়ে ফেলবে। এই মেয়ের রাগ দেখে রাসেল তো ভয় চুপসে গেছে। নিধিমা, রাগ করিস কেন? আর রাসেল ও তো ছোট, তাই নাম ধরে ডাকতে পারিস, আবার যদি ইচ্ছা হয় তাহলে পেতনি বলেও ডাকতে পারোস। এই কথা শুনে নিধি তো আরো রেগে যায়, মনে হয় বোমাটা এখনই ফেটে যাবে। বড়মা, ভালো হচ্ছে না কিন্তু, রাসেলকে কি বলে দিচ্ছ? এই রাসেল তোর বড়, তাহলে নাম ধরে কেন ডাকছিস? দেখো বড়, আমি রাসেলকে নাম ধরেই ডাকবো, ভাই বলতে আমার বইয়েই গেছে বলেই রুমে চলে আসলাম। ফাজিল মেয়ে একটা। নিধি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমাদের এখনই যেতে হবে। এইভাবে অনেক কথা বলে রাসেলকে মিসেস রহিমা চৌধুরী নিজের হাতে খাবার খাইয়ে দেয়। রাসেলের চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ছিল। এটা কষ্টের বৃষ্টি নয়, সুখের বৃষ্টি। আজ যদি তার মা থাকতো তাহলে হয়তো রোজ এইভাবেই খাবার খাইয়ে দিত। জানিস বাবা, আমার ছেলেটা আজ থাকলে ঠিক তোর মতোই হতো। জানি না ও এখনো এই পৃথিবীর বুকে আছে কিনা। রাসেল ওর মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, কেঁদো না, তোমার চোখে পানি দেখলে কেন জানি আমারও কান্না পায়, একটু সহ্য হয় না তোর চোখের পানি। এইভাবে আরো অনেক কথা বলে সবাই। আজকে যেন চৌধুরী পরিবারের একটু হলেও সুখের ছোঁয়া পড়েছে। বাবা, চল আমাদের সাথে। কোথায় যাবো? আমি অনেকটাই অবাক হয়ে বললাম। নিধির নানুর মৃত্যুবার্ষিকী আজ, তাই আমরা সবাই সেখানে যাব, আর তুই না গেলে আমি একটুও যাব না, এই আমি বলে দিলাম।
রাসেল কি বলবে এখন সেটা একটুও ভাবতে পারলো না। সেখানে গেলে তো অনেকটা দেরি হবে, আর দেরি করে বাসায় গেলে জেরিন এনকাউন্টার করে মারবে। এদিকে মায়ের মন খারাপ হবে, না গেলে কি করবে সেটা যেন ভেবেই পাচ্ছে না। মা দেখো তো, আমি অন্যের বাসায় কাজ করি, আর সেখানে গেলে তো অনেক দেরি হবে। তোমরা বরং গিয়ে ঘুরে আসো কেমন? রাসেল দেখ, ভাবের রাগ তুলিস না। ভাবের কথা এই পারে কেউ ফেলতে পারে না, আর একটু সময়ের জন্য কিছুই হবে না। তুই বরং সেখানে থেকেই চলে আসিস। রাসেল রহিমা চৌধুরীর দিকে তাকিয়ে দেখলো এখনো অন্য দিকেই মুখ করে আছে। তাই রাসেল কিছু না ভেবেই বলল, আচ্ছা চলো যাচ্ছি, আমি কিন্তু বেশি দেরি করতে পারবো না, সেখান থেকে চলে আসবো। আমাকে আটকাতে পারবে না আবার তোমাদের সাথে এখানে আসার জন্য। তারপর সবাই আর কোনো কথা না বলে গাড়ি করে নিধি মামা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বেশি দূরে না। এদিকে নিধি আর রাসেল একই গাড়িতে, তাই নিধি শুধু বারবার রাসেলের দিকে আর চোখে তাকাচ্ছে, যেটা রাসেলের একটুও ভালো লাগতেছে না। ওই তুমি কি বোবা নাকি? আমি কখন থেকে কথা বলার জন্য ছটফট করতেছি, আর তুমি সেই চুপ করেই আছো, কথা বলতে পারো না? দেখো নিধি, আমার বেশি কথা বলা একদম পছন্দ না, সো তুমি যদি একটু চুপ করতে তাহলে খুশি হতাম। আমাকে যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, আমি তোমাকে ছাড়ছি না। আমার বুকের কাছে তোমাকে বন্দি করবই, তুমি দেখে নিও। এদিকে বেশি দূরে না হওয়ায় কিছু সময়ের মধ্যেই নিধির মামা বাড়ি চলে আসে। এই বাড়িটাও অনেক বড়, অনেক লোকজন ভর্তি। সবাই নেমে পড়ে, আর রাসেলের পিছু তো নিধি ছাড়ছেই না। সবাই গিয়ে সবার সাথে কথা বলে আর রাসেলকে পরিচয় করিয়ে দেয়। নিধি রাসেলের হাত ধরে বাড়ির সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, যেটা এই অনুষ্ঠানে উপস্থিত একজনের চোখ আড়াল করতে পারেনি। রেগে ফায়ার হয়ে যাচ্ছে। এইভাবে রাসেলের হাত নিধি ধরে থাকবে কেন? আর সে আর কেউ না হলো জেরিন। আপনারা তো আবার কিছু বুঝতে চান না? অবশ্যই আপনাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জেরিন এইখানে কেন? তাহলে চলেন শুনে নেই। আসলে নিধির বড় মামা হলো পুলিশের ডিআইজি, আর সে জেরিনকে এনকাউন্টার করেছে। বাড়িতে থাকতে তোমার ভালো লাগে না, তাই বাইরে ঘুরতে চাপে বলে এখন ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে আবার হাতে হাত রেখে ঘুরে বেড়াও। তোমার হচ্ছে আগে বাড়িতে যেয়ে নেই। এদিকে ঘুরতে ঘুরতে রাসেলের চোখ আটকে যায় জেরিনের উপরে, আর বুঝতে পারে নিধি যে তার হাতটা ধরে রেখেছে সেটা জেরিন দেখছে, আর চোখ দিয়ে আগুন বের হচ্ছে। জেরিন এখানে কি করে আল্লাহই জানেন। বাড়িতে গেলে আমার অবস্থা কি করে? কত করে বললাম এই মেয়েকে আমার হাত ধরতে, কিন্তু এই মেয়ে কি শোনে কারো কথা? এদিকে জেরিন ধীরে ধীরে রাসেলের সামনে আসে আর নিধিকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, আপনাদের দুজনকে কিন্তু সেই মানিয়েছে। মনে হয় আল্লাহ আপনাদের একে অপরের জন্য সৃষ্টি করেছে। জেরিনের চোখে স্পষ্ট পানি, যেটা রাসেলের চোখে আড়াল করতে পারে না। ধন্যবাদ আপনাকে, অনেকটাই খুশি হয়ে বললাম। দেখুন ম্যাম, আপনি যেমনটা ভাবছেন তেমন কিন্তু কিছুই না, আর এই মেয়েটা আমার বোনের মতো। আপনি যেটা ভাবছেন সেটা ভুল। রাসেলের কথা শুনে নিধি রেগে সেখান থেকে চলে যায়, আর জেরিন তো রেগেই আছে। তুই আগে বাসায় আয়, তারপর তোর ক্লাস আমি নিচ্ছি। বাসায় থাকতে ভালো লাগে না, ভালো লাগার জন্য ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়ে নিয়ে ঘোরা। বাসায় আয়, বের করব। দেখো জেরিন, তুমি ভুল ভাবতেছো। আমি এখানে আসতেই চাইনি, আমাকে এখানে একজন আসতে বাধ্য করেছে, সেটা আমি তোমাকে পরে খুলে বলছি। এদিকে রাসেল আর জেরিনের কথা একজনের চোখ আড়াল করে না। সে হলো রাসেলের মা। সে ধীরে ধীরে তার কাছে আসে আর বলে, রাসেল, এই মেয়েকে তুই কি চেনোস নাকি? যেইভাবে কথা বলতেছিস মনে হচ্ছে তুই এই মেয়েকে ভালোভাবেই চেনোস। আন্টি, আপনি কি ওকে চেনেন নাকি? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি ওকে খুব ভালো করেই চেনেন। চিনব না কেন? ও তো আমার ছেলে, ওকে কি আমি ভুলতে পারি নাকি? ছেলে কথাটা শুনে জেরিনের অনেক বড় একটা শক খায়, আর দ্রুত রহিমা চৌধুরীর পায়ে ধরে সালাম করে সত্যটা বলতে যাবে। তখনই, মা, এ হলো পুলিশ ক্যাডার জেরিন, আর আমি এর বাসাতেই কাজ করি, তাই সে থেকে ভুল করতে পারি বলো? রাসেল এই কথাটা বলার সময় চোখ থেকে পানি পড়তেছিল, তবুও খুশি লাগছে। নিজের বউয়ের মুখে মায়ের সামনে কাজের লোকটা শব্দটা শুনে নিজেই বলতে পেরেছে ভেবে জেরিন একটু কষ্ট পেল রাসেল এভাবে কথা বলার জন্য। আর জেরিন বলে ওঠে, আচ্ছা আন্টি, আপনারা থাকেন, আমি আসছি কেমন? আমার আবার একটু কাজ আছে বলেই সেখান থেকে চলে আসলাম। রাসেল এইভাবে মায়ের সামনে নিজেকে কাজের লোক বলতে পারলো, আর পারবে নাই বা কেন? আমি তো তার সাথে বউ হয়েও কাজের লোকের থেকেও খারাপ ব্যবহার করি, তাহলে আমার এখন কষ্ট হচ্ছে কেন? আর ওই মেয়েকে, ওর সাথে দেখিয়ে বা কেন আমার জেলাস হচ্ছিল? তাহলে আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? না, এটা কখনোই হবে না। এদিকে রাসেল কথাগুলো বলার সময় চোখে পানি ছিল, যেটা রাসেলের মা বুঝতে পারে যে রাসেল কিছু তো তার থেকে লুকিয়ে রাখছে। তাই রাসেলকে একটা ফাঁকা রুমে নিয়ে আসে রহিমা চৌধুরী। আচ্ছা রাসেল, আমাকে যদি মা মনে করে থাকিস তাহলে সত্যি করে বল,
ওই মেয়েটাই সত্যি কি তোর মালিক? রাসেল অনেকটা সময় ভেবে আমতা আমতা করে বলে, মা, উনি আমার মালিক, ওনার বাসায় তো আমি কাজ করি। শোন, যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না কেন, মাছ কিন্তু ঠিকই বোঝা যায়। আর আমি তো একজন মা, তাহলে ছেলের মিথ্যা কিভাবে না বুঝতে পারবো বল? এখন সত্যি করে বল, জেরিন তোর কি হয়? কারণ যখন তুই কাজের লোক বলছিলি তখন ওর চোখে স্পষ্ট পানি দেখেছি আমি, যে পানি কোনো মালিকের জন্য নয়, বরং কোনো আপন মানুষের জন্যই আসে। রাসেল আর সত্যটা না বলে থাকতে পারে না, সোজা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জানো, ওই জেরিন আমার বিবাহিত স্ত্রী, কি সেটাও কখনো মানে না, কারণ আমি একটা মূর্খ রাখাল ছেলে। তারপর রহিমা চৌধুরীকে রাসেল শুরু থেকে সবটাই খুলে বলে, শুধু রাসেল যে বিসিএস ক্যাডার সেটা বাদে। কি বলিস? এত সুন্দর মিষ্টি একটা মেয়ে আমার ছেলের বউ, তার আবার তোর সাথে এমন করে? দাঁড়া, আমি এখনই দেখছি ওকে। ওর সাহস কি করে হয় আমার ছেলেকে কষ্ট দেওয়া? না মা, কথা দাও, আমাদের এই সম্পর্কের কথা যেন কেউ না জানে। আর তুমি জেরিনকে কিচ্ছু বলবে না, কারণ আমি চাই ও নিজে থেকে শুধরে উঠুক। ঠিক আছে, কিন্তু আমি তোর কষ্ট দেখতে পারবো না, এই বলে দিলাম। আমার কোনো কষ্ট হবে না মা, আমার বুকে শত কষ্ট থাকলেও তোমার মুখের ওই মিষ্টি কথা শুনলেই সব কষ্ট নিমিশেই দূরে পালিয়ে যায়। পাগল ছেলে একটা। ওর কপালে একটা চুমু এঁকে দিয়ে বললাম, আচ্ছা এখন চল তাহলে, আর মন খারাপ করবি না একদম। যথাজ্ঞা মাই ডিয়ার মাদার বিডি, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। তারপর মা ছেলে হাসতে হাসতে বেরিয়ে আসে, নিচে এসে খাবার পর্ব শেষ করে নেয়। মা, আমি তাহলে এখন আসি, বুঝতে তো পারতেছো আমার সামনে কি অপেক্ষা করতেছে। আচ্ছা বাবা, দেখে শুনে যাস। আর এই নে, এই কার্ডটা তোর কাছে রেখে দে, যখন যা লাগে নিয়ে নিবি। না মা, এটা কি দরকার বলো? আর আমার তো টাকার কোনো দরকার পড়ে না, জেরিন যা দেয় সেটা দিয়ে হয়ে যায়। শোন বাবা, তোর কোনো কথা আমি শুনবো না, তোকে এটা নিতেই হবে, এটাই আমার শেষ কথা। ব্যাস, কি আর করা, রাসেল না নিয়ে কোনো উপায় খুঁজে পেল না, তাই কার্ডটা নিয়েই বাসায় আসার জন্য রওনা দেয়। রাস্তায় বের হতেই দেখতে পায় ডিজের ডান হাত রাসেলকে। রাসেল ধীরে ধীরে রাহাতের পিছনে যেতে শুরু করে। পিছু করতে করতে একসময় একটা জঙ্গলে এসে আটকে যায়, কারণ সামনে একটা বিশাল বাড়ি, চারিদিকে অনেক গার্ড দিয়ে পাহারায় রেখেছে, তাই ভিতরে না গিয়ে সেখানে থেকে চলে আসে। বাসায় আসতেই দেখতে পায় জেরিন সোফায় বসে রাগী চোখে দরজার দিকে তাকিয়ে আছে। জেরিন, তুমি এখনো খাবার খাওনি মনে হচ্ছে। ওই, তোর সাহস কি করে হলো ওই বাড়িতে যাওয়ার? আর ওই মেয়েটাকে খুব মজা লাগছিল হাতে হাত রেখে একসঙ্গে হাঁটতে, তাই না? জেরিন, বিশ্বাস করো, আমার সাথে ওই মেয়ের কোনো কিছুই নেই, ওটা নিধি, আমার চাচাতো বোন। একটু সময়ের জন্য না হয় ধরেই নিলাম নিধি তোর চাচাতো বোন, কিন্তু কথা হলো এত বছর হলো আমি শ্বশুর শাশুড়ি নেই বলেই জেনেছি, তাহলে হঠাৎ আজ কোথা থেকে তারা আসলো যেখানে তারা এই দেশের সবচেয়ে বেশি ধনী? আমার সাথে তাদের কোনো না কোনো ভাবে দেখা হয়, আর তাদের কোনো সন্তান নেই। একটা ছেলে ছিল, ছোটবেলায় হারিয়ে গেছে, আর আমারও কোনো পরিবার নেই, তাই তারা আমাকে নিজের ছেলে ভাবে। বুঝলাম, কিন্তু কথা হলো গিয়ে আমার শাশুড়ির কাছে তুই কেন বললি তুই আমার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করিস? আমাকে কি তুমি স্বামী হিসেবে মানো? কখনো কি মন থেকে বলেছো যে মূর্খ রাখালটা তোমার স্বামী? এখনো কাজের লোক ছাড়া অন্য কিছু ভেবেছো? তোকে আমার স্বামী মানতে বইয়েই গেছে, আর বাকি রইল কাজের কথা। কাজ করছিস বলেই এখনো তোর পেটে আমার টাকার ভাত যাচ্ছে, বেশি না আর 2 মাস, তারপরেই তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। যখন স্বামী হিসেবে মানতেই পারো না, তাহলে এখন এসব কথা কেন বলতেছো? আর হ্যাঁ, এই 2 মাস না হয় কাজের লোক হিসেবেই এই রাখালটাকে সহ্য করো। বাবা, এখন ঠিকই অন্য মেয়ে পেয়ে আমার মুখে মুখে কথা বলতেছিস। রাসেল আর কোনো কথা না বলে সোজা তার রুমে চলে যায় আর এসে রান্না করতে চলে যায়। কি ভেবেছে ও? শুধু শিক্ষিত আর ভালো চাকরি করলেই তারা মানুষ আর মূর্খ দিন মজুর রাখি? মানুষ না, অনেক সহ্য করেছি ওর অত্যাচার, আর সহ্য করবো না। আমি দেখিয়ে দেব কোনো রাখালো পারে বিসিএস এর বউয়ের, বিসিএস ক্যাডারের স্বামী হয়ে উঠতে। একদিন রাসেল বাড়িতে নেই, কোথাও যেন গেছে। জেরিন সোফায় বসে কাজ করতেছে, তখনই কলিং বেলটা বেজে ওঠে। এখন আবার কে এলো? নিশ্চয়ই ওই ছোট লোক কাজের লোকই এসেছে, তাই মনে অনেকটা রাগ নিয়ে দরজা খুললাম, আর দরজা খুলে আমি তো অবাক, কেননা সেই দিনের মেয়েটা। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আর এখানে হঠাৎ কি মনে করে? ভালো আছি, আর তেমন কিছু না, এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম রাসেলের সাথে একটু দেখা করে যাই। এটা শুনে তো জেরিনের অনেকটাই রাগ উঠে যায়। সে তো এখন বাসায় নেই, কোথায় যেন গেছে। আপনি বসেন, আর কি খাবেন?
চা না কফি? না, কিছু খাবো না, ধন্যবাদ ম্যাডাম। আসি তাহলে। মনটা খারাপ করেই বললাম। তারপর নিধি মন খারাপ করে সেখান থেকে চলে আসে আর একটু পরে রাসেল বাসায় আসে। জেরিন রাসেলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। রাগে যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। রাসেল তো কিছুই বুঝতেই পারলো না কেন এইভাবে থাপ্পড় দিল। এটা কোনো হোটেল না যে কোনো মেয়ে এসে তোকে খুঁজবে। এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমার এখানে থাকতে হলে এইসব চলবে না। রাসেল কিছু বুঝতে পারে না, কিন্তু আন্দাজ করতে থাকে নিশ্চয়ই নিধি এসেছিল। বেচারা কি আর করে গালে হাত দিয়ে রুমে চলে আসে। বিকালে নিধির কাছে ফোন দেয়। তুমি এই বাসায় কেন এসেছিলে সেটা কি জানতে পারি? সেখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করেই যাই। কিন্তু কি হলো, তোমার দেখা তো পেলাম না। শোনো, তুমি আমাকে না বলে এই বাসায় কখনো আসবে না বলে দিলাম। আর আসলে আমার থেকে খারাপ কেউ হবে না। যাব বাবা, মহারাজের আবার এত রাগ কেন? নিশ্চয়ই ওই পুলিশ ডাইনিটা কিছু বলেছে আমার পাগলটাকে। মনটাই কয় ডাইনিটাকে ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে দিই। এইভাবে কেটে যায় একটি মাস। এখন জেরিন অনেক বেশি অত্যাচার করে রাসেলের উপর, যেটা রাসেল নীরবে সহ্য করে। কারণ রাসেল জানে জেরিন এখন অন্য কারো সম্পর্কে জড়িয়ে গেছে। আপনারা অবশ্যই ভাবতেছেন রাসেল কি করে বুঝতে পারলো জেরিন অন্য কারো সম্পর্কে জড়িয়ে গেছে। তাহলে চলুন কিছুদিন আগের একটা ঘটনা দেখে আসি। রাসেল একদিন বাজার থেকে হেঁটে হেঁটে আসতেছে, তখনই একটা কফি শপে চোখ আটকে যায়, যেখানে জেরিন একটা ছেলের সাথে বসে বসে কফি খাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে তারা মেড ফর ইচ আদার। রাসেলের চোখে নোনা পানি ভর করে, কিছুতেই যেন বাধা মানছে না চোখের পানি। হয় না জেরিন, তোকে আপন করে পেতে কতই না কষ্ট সহ্য করেছি, আর একটা বারও ভেবে দেখলি না এই রাখালটা তোকে কতটা ভালোবাসে। চোখের পানি মুছে ধীরে ধীরে নিধিদের বাড়িতে চলে আসে। কেননা রাসেলের যখন বেশি কষ্ট হয় তখন রহিমা চৌধুরীর কাছে আসলেই সব কষ্ট যেন নিমেষে দূর হয়ে যায়। বাসায় এসে দেখে রাসেলের মা সোফায় বসে আছে। রহিমা বেগম ঠিকই বুঝতে পেরেছে ছেলের বুকে কষ্টের মেঘ জমেছে, যেটা কেউ দেখছে না। বাবা, তোর কি হয়েছে? মুখটা এমন শুকনো লাগছে কেন? এদিকে রাসেল কিছুই বলছে না। বাড়ির সবাই তো চিন্তায় পড়ে গেল, রাসেলের কি হলো, কেন কথা বলছে না। রাসেল, তোর কি হয়েছে? এইভাবে মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে বল আমাদের। কিছু না বাবা, এমনি একটু মন খারাপ। তোর মন খারাপ আবার কেন? কি হয়েছে সব খুলে বল। মা, কিছু হয়নি। তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? রাসেল গিয়ে রহিমা চৌধুরীর কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়ে, আর রহিমা চৌধুরী রাসেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটা করলেই যেন রাসেলের সকল কষ্ট হামেশা দূর হয়ে যায়। বাবা রাসেল, আমি মনে মনে সিদ্ধান্ত নিছি তোর বিয়ে দেব। বিয়ে কথাটা শুনেই তো রাসেল অবাক হয়ে যায়, আর রহিমা চৌধুরী তো রাসেলের দিকে তাকিয়ে আছে। আর নিধি তো সেই খুশি, কেননা সে ভেবেছে তার বড় আব্বু তার সাথে বিয়ের কথা বলবে। রাসেল কিছু বলে না। রহিমা চৌধুরীও আগের মতোই রাসেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ রহিমা চৌধুরীর চোখ আটকে যায় রাসেলের গলার লকেটটার দিকে, কেননা এই লকেটটাই যে তার চিরচেনা। তাড়াতাড়ি ওই লকেটটা হাতে নিয়ে, রাসেল, এই লকেট তোর কাছে কি করে আসলো? রহিমা চৌধুরীর কথা শুনে রাসেল সহ সবাই অবাক, কেননা এই লকেটের কথা আবার কেন বলছে। এই বল না, এই লকেট তোর কাছে কি করে আসলো? কি করে আসলো তা আমি জানি না, তবে ছোট থেকে এটা আমার গলায় আছে। আমি যার কাছে ছিলাম সে বলেছিল এটা যেন কখনো হারিয়ে না ফেলি। কি? এটা খুলে দে তো, আমি একটু দেখতে চাই লকেটটা। রাসেল তখন লকেটটা গলা থেকে খুলে দেয়, আর রহিমা চৌধুরী খুলে দেখে রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সবাই তো অবাক এই ঘটনা দেখে। রাসেলের মা, তুমি এইভাবে কান্না করতেছো কেন? জানো, ও আমাদের হারিয়ে যাওয়া রাসেল, আমাদের সন্তান। এই দেখো লকেট, যেটা ওর নানা ওর গলায় পরিয়ে দিয়েছিল। একটা লকেট দেখে কি করে বুঝলে তুমি? এই লকেটে একটা সিস্টেম আছে। এই দেখছো, এক পাশে রাসেলের শিশুকালের ফটো, আর অন্য পাশে 3টে আর। এই 3টে আর হলো আমাদের 3জনের নামের প্রথম অক্ষর। আরও একটা রহস্য হলো, এই 3টে আর একসাথে করলে আমাদের পরিবারের ফটো দেখা যাবে। সবাই অবাক। এইভাবে নিজের ছেলেকে ফিরে পাবে কখনো কল্পনাও করতে পারেনি। রাসেল তো কিছু ভাবতেই পারছে না কি হচ্ছে এইসব। মা, কি বলছে এসব? আর এটা কিভাবে সম্ভব বলো? এই লকেটের ভিতরে তো এত কিছু লুকিয়ে আছে যা আমি কখনো বুঝতেই পারিনি। বাবা, তোর নানা এই সব করে রেখেছিল, যেটার জন্য হয়তো আজ আমি তোকে আমার কোলে ফিরে পেলাম। আচ্ছা হবে, রাসেল তোমার ছেলে, সেটা তো শুধু এটা দিয়েই প্রমাণ হয় না, আরো কিছু প্রমাণ তো লাগবেই, তাই না? হ্যাঁ মা, চাচা একদম ঠিক কথা বলেছে। এটা দিয়ে তো আর প্রমাণ হয় না আমি তোমাদের হারিয়ে যাওয়া ছেলে। সবুজ, প্রমাণ চাই তাই না? তাহলে রাসেলের পিঠে দেখো, চাঁদের মতো একটা লোগো আছে। চাচা তখন আবার শার্ট খুলে দেখলো। মা সত্যি বলছে,
আমার পিঠের সেই ক্ষত চিহ্ন রয়েছে। কি আমার কথার সাথে প্রমাণ মিলল তো? এই জন্যই রাসেলকে যেদিন প্রথম দেখেছি সেদিন আমার কলিজাতে টান লেগেছিল, যেন আমার আপন কেউ। আজ আল্লাহ আমার ধারণাটাই সত্যি করেছে। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। রাসেল খুশিতে কান্না করে দেয়। অবশেষে তার পরিবার হলো, তাকে কেউ আর এতিম বলে ছোট করতে পারবে না। রাসেল জানিস, তোকে আমরা কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। খোঁজার কোনো কমতি রাখিনি, সেটা মানুষ দিয়ে বল আর পুলিশ দিয়ে বল, কোনোটাই বাদ রাখিনি, তবুও তোর কোনো খোঁজ দিতে পারিনি। রাসেলের বাবা কান্না ভরা কণ্ঠে উপরের কথাগুলো বলে। আসলে ছেলেরা খুব সহজেই কান্নায় ভেঙে পড়ে না, কিন্তু অতিরিক্ত কষ্টের মাঝে কান্নাকে লুকিয়ে রাখতেও পারে না। আচ্ছা বড় আম্মু, রাসেল কিভাবে আর কোথায় হারিয়ে গিয়েছিল? কখনো তো সেটা বলো নাই। ওই রাসেল কি তো ছোট নাকি যে ওকে নাম ধরে বলতেছিস? ভাইয়া বলে রাখবি, ও তোর অনেক বড়, বুঝলি? শোনো বড় আম্মু, আমি ওকে ভাইয়া বলতে পারবো না, তার জন্য তোমরা যা খুশি বলতে পারো, আমি সব কিছুই মনে করব না, তবু আমি রাসেলকে ভাইয়া বলে ডাকতে পারবো না। মেয়ের এইসব কথা শুনে নিধির বাবা বলে ওঠে, নিধি, বড়দের সাথে এইভাবে কথা বলতে আমরা তোমাকে শিখিয়েছি নাকি বলো? তুমি তোমার বড় আম্মুর মুখে মুখে কথা বলতেছো। বাবা, বড় আম্মু তো আমার বান্ধবী বলতে পারো, তাহলে তোর সাথে আমি খারাপভাবে কথা কেন বলবো? আমি কি ঠিক বলছি বড় আম্মু, বলো? সবুজ, তুই থাম তো। আমার মেয়ে আমার সাথে যেভাবে ইচ্ছে কথা বলুক, সেটা তুই কেন বলবি? ভাবি, আরো বেশি বেশি আশকরা দিয়ে মাথায় চলো, যখন মাথায় চড়ে বসবে তখন বুঝবে। উপরের কথাগুলো বলে নিধির বাবা মিস্টার সবুজ সেখান থেকে চলে যায়। রাসেল বেচারা তো সেখান থেকে তখন থেকেই এইসব চেয়ে দেখতেছে একটা পরিবারের সবার সাথে সবার কি মিল, অথচ তারা দুজন মিলে এক পরিবার, তবুও কারোর সাথে কোনো মিল নেই। ভাবতেই চোখে নোনা পানি চলে এসে ভর করে, ডান হাত দিয়ে পানি মুছে নেয় যেন কেউ বুঝতে না পারে। শোন, রাসেলের যখন 5 বছর বয়স তখন আমি আর তোর বড় আব্বু সিরাজগঞ্জ জেলাতে একটা কাজে গিয়েছিলাম, কিন্তু আমি তো আর জানতাম না সেখানেই আমার কলিজাকে হারিয়ে ফেলবো। কিভাবে হারিয়ে গিয়েছিল সেটা বলো, আমার না খুব শুনতে ইচ্ছা করছে। আমি বলতেছি শোন, আমি আর তোর বড় আম্মু একটা শপিং মলে কিছু কেনাকাটার জন্য গিয়েছি, ঘুরে ঘুরে দেখছিলাম কি নেব। এর মাঝেই তোর বড় আম্মু কখন যে রাসেলকে কোল থেকে মাটিতে নামাই দিছে সেটা আমাদের খেয়াল নেই। কিছু সময় পরে দেখি রাসেল আমাদের কাছে নেই। পুরো শপিং মল সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। যত বারবার খোঁজার চেষ্টা করেছি শুধু বারবার না কামিয়াব হয়েছি। বাবা, আমাকে ক্ষমা করে দিস। সেদিন আমি যদি তোকে মাটিতে নামিয়ে দিয়ে ভুলটা না করতাম তাহলে তোকে হারিয়ে ফেলতে হতো না। মা, তুমি কেঁদো না, এতে কি তোমার হাত ছিল বলো? আল্লাহ তাআলার ভাবনা বোঝা বড় দায়, আর এটা তো জানোই আল্লাহ যা করে সকলের ভালোর জন্যই করে। আর আমার জন্য হয়তো এটা ভালো ছিল, কারণ আমি তোমাদের সাথে থাকলে গরিবদের যে কষ্ট সেটা হয়তো কখনো বুঝতামই না। একদম খাঁটি কথা বলেছো, তাই তো তৈরি হয়েছো খাঁটি রাখাল। আম্মু, তোমাকে মানা করে দাও আমার সাথে না লাগতে, না হলে ওর চুল কিন্তু একটাও রাখবো না। আমি মনে হয় তোকে ছাড়া কথা বলবো। শোন, আমার সাথে লাগিস না, একদম ইনজেকশন দিয়ে দেবো। এই তোদের টম জেরি ঝগড়া কি একটু থামবি? একটু সময় পেলেই মনে হয় ঝগড়া করতে পিছু পাহস না। আরও অনেক কথা বলে সবাই খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। এখন শুধু মা ছেলে বসেই গল্প করতেছে, মনের গহীনে জমে থাকা সকল কষ্ট নিয়ে। মা, আজকে অনেক সময় হলো আমি এসেছি, আমি এখন যাই, কি বলো? না হলে আবার দেরি হয়ে যাবে। আমি তোকে আমার বুক থেকে কোথাও যেতে দিব না, বুঝেছিস? মা, তুমি কিন্তু আবার সবকিছু জানো, কোনো কিছু অজানা নয়, তবু তুমি এই কথা বলতেছো। যেতে দিতে পারি, তবে একটা শর্ত, যদি মানতে পারিস। শর্ত আবার কিসের এর মাঝে? মা, তুমি কিন্তু আমাকে আটকে রাখার চেষ্টা করতেছো। আমি তো তোকে যেতেই দিব না, আমার বুকেই তোকে আগলে রাখবো, আর হারাতে দিব না। মা, তুমি কিন্তু জানোই তোমার বোমা কত রাগী, আমি দেরি করে গেলে না জানে কি করে বসে। ওই গাধা, সেই কথাই তো তোকে বলতেছি। জেরিন তোকে দেখতে পারে না, আজ থেকে তুইও একটু করে জেরিনকে ইগনোর করে চলবি, তারপর দেখবি ও এমনিতেই তোর জন্য পাগল হয়ে যাবে। আপনারা আবার এটা ভাবছেন যে এ আবার কেমন মা, ছেলেকে এসব বুদ্ধি দেয়? আসলে রাসেল আর রহিমা চৌধুরী একদম বন্ধুর মতো, তাই সব কথা শেয়ার করে। মা, তুমি যেটা বলতেছো সেটা করে কি লাভ? সে তো আমাকে তার স্বামী হিসেবে মানতেই পারে না। জেরিন এখন অন্য কাউকে ভালোবাসে। বাবা, তুই শুধু আমার কথা মতো কাজ কর, দেখবি সব ঠিক হয়ে যাবে, বুঝলি? আচ্ছা, এখন তাহলে জাগা, আমার বৌমাটা একা একা কষ্ট পাবে।
রাসেল তারপর সেখান থেকে অনেকটা সময় হাঁটার পরে বাসায় চলে আসে। বাসায় এসেই দেখে জেরিন বাসায় নেই, হয়তো অফিসে আছে। এটা ভেবে রাসেল রান্না বন্ধ করে বসে থাকে, কিন্তু জেরিনের আসার কোনো নামগন্ধও নেই। এদিকে রাত হয়ে যায়, রাসেল আর কিছু ভাবতে পারতেছে না, তাই উপর মহলে ফোন করে জেরিনের লোকেশন জেনে নেয়। জেরিন এখন একটা নাইট ক্লাবে আছে। ছি জেরিন, ছি, শেষ পর্যন্ত নাইট ক্লাবে গেলে তোমার বিবিকে একটু বাঁধলো না, আর তোমাকে এসব করতে দিব না। এইসব ভাবতে ভাবতে রাসেল যেই নাইট ক্লাবে চলে আসে, কিন্তু এখানে কোথাও জেরিনকে দেখতে পায় না। কিন্তু কারো কথা শুনে বুঝতে পারে জেরিন কোথায় আছে। আপনাদের তো আবার কি এমন কথা শোনালো সেটা জানার আগ্রহ হচ্ছে, তাই না? তাহলে চলুন শুনে আসি। আমি আবার আপনাদের কষ্ট একদম দিতে পছন্দ করি না। জানিস নীলা, আমাদের শুভ আছে না, ও তো পুলিশ অফিসার জেরিনকে ভুলিয়ে ভালিয়ে পটিয়েছে। আজ তাকে ভোগ করার জন্যই এই পার্টির ব্যবস্থা করেছে। মদ খেয়ে আমাদের পুলিশ ম্যাডাম তো পুরোই মাতাল হয়ে গেছে, আর শুভ ওই রুমে নিয়ে গেল। বেচারি পুলিশ তো শেষ। রাসেল আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে আসে। এসে দেখতে পায় দরজা বন্ধ, আর জেরিন শুধু বলতেছে, আমাকে বাসায় যেতে দে। এসব কি তুই কি করতেছিস? বেবি, দিব তো বাসায় যেতে, আগে তোমার ওই রূপের সুধা আমাকে একটু প্রাণ করতে দাও, তাহলেই তো হলো। দেখ, আমার সাথে কিন্তু অসভ্যতামি করবি না, আমাকে যেতে দে বলছি। উপরের কথাগুলো বলতে বলতে জেরিন অজ্ঞান হয়ে যায়। যা শালা, এ তো অজ্ঞান হয়ে গেল। তাই কি, আমি তো আমার কাজ করবই, এটাই সুযোগ, না হলে আর সুযোগ পাবো না। শালা আমার বউ, আমি কখনো তাকে মন দিয়ে দেখতে পারলাম না। আর হারামির বাচ্চা, তুই দেখে দেখতে আস, তোকে দেখাচ্ছি দাঁড়া। বলেই সিআইডি অফিসার দয়ার মতো দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পারে জেরিন বিছানায় আর শুভ ওর শার্ট খুলতেছে। ব্রো, এভাবে একাই যদি তোমাকে ভোগ করো তাহলে আমাদের কি হবে? আমাদের কি একটু চায় না এদের টেস্ট করতে? আচ্ছা ভাই, তুই যখন এসেই পড়েছিস তাহলে তুই নে, আগে টেস্ট কর। আর এমনিতেই এমন মাতাল করেছি, সেই মজা হবে। বস, শালা মাগে একদম ঝাক্কাস মাল।